আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। সব কিছু ক্লিয়ার আছে কিনা? আদাব। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আজকে অনুপাত সমানুপাতের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, মানে অনুপাত সমানুপাতের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা টপিক আছে, টাইপ আছে, তার মধ্যে আজকের টাইপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, সব ক্লিয়ার বলছেন। সোহাগ রানা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার যতদূর মনে আছে আমি আপনাদেরকে কত নাম্বার পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে আছে আমি আপনাদেরকে 45 নাম্বার কোশ্চেন সলভ করে ক্লাসটা ক্লোজ করছিলাম। হ্যাঁ, আর প্রথমের দিকের কিছু বাকি আছে আমার মনে আছে, এটা নিয়ে টেনশন করেন না, আমি করাই দিব। হ্যাঁ, ওগুলোর সাথে রিলেটেড জিনিস আসলেই করাই দিব। আজকে আমরা 47 থেকে শুরু করব। তো এখানে আমাদের যে লেকচার বুক, আমি আবার বলছি, আমরা যে লেকচার বুকটা ফলো করছি, এই লেকচার বুকের আজকে যা পড়াবো সেখানে 2-3টা জিনিস একটু ভুল আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, 57 নাম্বার প্রশ্নে আপনারা সবাই একটু খেয়াল করেন। 57 নম্বর প্রশ্নে উত্তর দেওয়া আছে মেবি 57 নম্বর প্রশ্নে সি নাম্বার অপশন মেবি উত্তর দেওয়া আছে, সবাই একটু খেয়াল করেন। এটা উত্তর হবে না। হ্যাঁ, উত্তর হবে ডি নাম্বার অপশন, নান। এই 57 নম্বর প্রশ্নে এটা একটু কারেকশন হবে। আর একটা হচ্ছে 60 নাম্বার প্রশ্ন। এই 60 নাম্বার প্রশ্ন হচ্ছে 60 নাম্বার প্রশ্নে উত্তর দেওয়া নাই, এটা 1 নাম্বার অপশন হবে। উত্তর দেওয়া নাই, 1 নাম্বার অপশন হবে। আর একটা হচ্ছে 61 নাম্বার কোশ্চেনে এই যেখানে আছে ও, হ্যাঁ, এই ও হবে না, এটা হবে 3। ঠিক আছে, এইটুকু কারেকশন আছে, যদিও আজকে এই পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, তারপর আমি কারেকশনটা আগে থেকে করে দিলাম। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 47 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খেয়াল করেন। আচ্ছা, 47 নাম্বার প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা প্রিলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুতরাং আমরা মূল কনসেপ্টটা দেখব, যদিও মূল নিয়মটাই খুব সহজ, মানে তাড়াতাড়ি করা যাবে, সমস্যা নেই। দেখেন এখানে কি বলছে, একটা ব্যাগের মধ্যে মনে করেন কোনো একটা, এখানে একটা ব্যাগ আছে। হ্যাঁ, এখানে একটা ব্যাগ আছে। হ্যাঁ, এই ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি আছে? এই ব্যাগের মধ্যে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা আছে। তার মানে এর মধ্যে কিছু কয়েন আছে। এর মধ্যে কি আছে? কয়েন আছে। এই কয়েনগুলা কেমন? কিছু আছে 25 পয়সার মুদ্রা। আপনারা 25 পয়সার মুদ্রা দেখছেন কিনা আমি জানি না। আমি 5 পয়সার মুদ্রা পর্যন্ত চালাইছি, মানে তখন চলতো আর কি। হ্যাঁ, 5 পয়সার মুদ্রা পর্যন্ত আমি চালাইছি আর কি, দোকান থেকে কিছু কিনে খাওয়া যেত। 25 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা এবং 5 পয়সার মুদ্রা, এই ব্যাগের মধ্যে 3 রকমের মুদ্রা আছে। 25 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা এবং 5 পয়সার মুদ্রা মিক্স অবস্থায় আছে। এবং সেই মুদ্রাগুলো কত অনুপাতে আছে? 1:2:3 অনুপাতে আছে। তার মানে এই যে 1:2:3 অনুপাতে এখানে মুদ্রা আছে, তার মানে 1 অনুপাত মানে হচ্ছে 25 পয়সার মুদ্রা 1 অনুপাতে আছে, 10 পয়সার মুদ্রা 2 অনুপাতে আছে এবং 5 পয়সার মুদ্রা 3 অনুপাতে আছে। আগে কনসেপ্টটা বুঝবেন, তারপরে দ্রুত করার চেষ্টা করবেন, শুরুতেই এত দ্রুত করার দরকার নেই। এবার বলছে এর মধ্যে যে মুদ্রাগুলো আছে যদি সবগুলো মিলে 30 টাকা হয়, তার মানে এর মধ্যে যে মুদ্রাগুলো আছে সবগুলো মুদ্রার ভ্যালু মোট 30 টাকা। তবে 5 পয়সার মুদ্রা কতটি আছে? এরকম বলতে পারে 10 পয়সার মুদ্রা কতটি আছে বা 25 পয়সার মুদ্রা কতটি আছে। ওকে, আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবেন। এই যে অনুপাতটা দেওয়া আছে, অনেকে এই জায়গাতে বুঝতে পারে না, জানেন? এই যে অনুপাতটা দেওয়া আছে, এটা কিসের অনুপাত বলেন তো? এটা কিন্তু ভাইয়া মুদ্রার সংখ্যার অনুপাত। এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন প্লিজ। এইখানে যে মুদ্রার অনুপাত দেওয়া আছে, এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। মানে 25 পয়সার মুদ্রার সংখ্যা 1 অনুপাত, 10 পয়সার মুদ্রা, 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত। হ্যাঁ, তাহলে খেয়াল করেন প্লিজ। তাহলে এই যে 1:2:3, হ্যাঁ, তাহলে আমি আগে মূল কনসেপ্ট লিখিত ফরম্যাটটা দেখাচ্ছি, পরে এমসিকিউতে কিভাবে করবেন আমি দেখাবো, সমস্যা নেই। তাইলে আমি কি বলতে পারি যে ধরি
ধরি 25 পয়সার মুদ্রা, এই যে আমরা কি বলছিলাম অনুপাতের সাথে কিছু একটা গুণ আকারে ধরে নিতে হয় না, এক্স এক্স। তাহলে এই যে 25 পয়সার মুদ্রা হচ্ছে 1 অনুপাত, তাহলে 1 এর সাথে যদি এক্স গুণ করি, 1 এর সাথে এক্স গুণ করলে তো এক্সই হয়, তাহলে এক্স কি এক্সটি মানে এক্স সংখ্যক। তাইলে তারপরে কি 10 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা কতটা, এই যে 10 পয়সার মুদ্রা যেহেতু 2 অনুপাতে আছে, তা 2 এর সাথে এক্স গুণ করলে 2x সংখ্যক, মানে 2xটি মুদ্রা, মুদ্রার সংখ্যা হচ্ছে 2x সংখ্যক। তাহলে 5 পয়সার মুদ্রা কতটা, 5 পয়সার মুদ্রার অনুপাত যেহেতু 3, তাহলে 5 পয়সার মুদ্রা এই 3 এর সাথে এক্স গুণ করলে 3xt। ঠিক আছে, এইবার তাকান, সবাই মনোযোগ দেন। এখন 25 পয়সার মুদ্রা আছে এক্স সংখ্যক, মানে এক্সটা মানে মনে করেন 30টা 40টা বলি না। এখন আপনারা আমাকে বলেন 25 পয়সার মুদ্রা এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রার ভ্যালু কত, দেখি আপনারা উত্তর দেন তো, দেখি কি অবস্থা। এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রা মিলে ভ্যালু কত হবে, মানে কত অ্যামাউন্টটা কত হবে, কেউ বলতে পারবেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রা একত্র করে এই মুদ্রার অ্যামাউন্টটা কত হবে, হ্যাঁ অ্যামাউন্টটা কত হবে, কাইন্ডলি বলেন তো দেখি। এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রা মিলে অ্যামাউন্টটা কত হবে বা ভ্যালুটা কত হবে? প্লিজ আগে লিখিত ফরম্যাট করাচ্ছি, এমসিকিউতে কিভাবে করবেন আমি দেখাই দিব, টেনশন করেন না, একটু সময় দিতে হবে। কমেন্ট করতে বলছি, আপনার যা মনে আসে বলেন, সমস্যা নাই। এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রার ভ্যালু কত? তিরিশ, 25x/100। আচ্ছা 25x, হ্যাঁ 25x, রাইট 25x। দেখেন 25x এক্স সংখ্যক, এদিকে তাকান, আমি একটু একটা জিনিস বুঝাই। মনে করেন আপনার কাছে, এদিকে তাকান প্লিজ, আপনার কাছে 7টি 5 টাকার, এদিকে তাকান প্লিজ, 7টি 5 টাকার মুদ্রা আছে। কনসেপ্ট বোঝেন, না হলে সমস্যা। আপনার কাছে 7টা 5 টাকার মুদ্রা আছে। এখন আমাকে বলেন এই 7টা 5 টাকার মুদ্রার ভ্যালু কিভাবে পাবেন? একটা মুদ্রার ভ্যালু হচ্ছে 5 টাকা, তাহলে একটা মুদ্রার ভ্যালুকে মুদ্রা যতটা আছে তত দিয়ে গুণ করলেই তো আপনি পাবেন যে এই 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 7টা 5 টাকার মুদ্রার ভ্যালু হচ্ছে 35 টাকা। তার মানে আপনার কাছে যতগুলো মুদ্রা আছে ওই মুদ্রার ভ্যালু কত সেটা কিভাবে পাওয়া যায় জানেন? একটা মুদ্রার ভ্যালুকে যতটা মুদ্রা আছে তত দিয়ে গুণ করলে ওই মুদ্রাগুলার মোট ভ্যালু কত সেটা পাওয়া যায়, মানে ওই মুদ্রাগুলার অ্যামাউন্টটা কত পাওয়া যায়। তাহলে এখানে 5 টাকার মুদ্রার ভ্যালু কত, একটা মুদ্রার ভ্যালু কি 5 টাকা না? তাহলে একটা মুদ্রার ভ্যালু ইনটু মুদ্রা আছে কতটা, 7টা, তাহলে মুদ্রার সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে টোটাল অ্যামাউন্টটা পাইছি। তার মানে কিছু মুদ্রা মিলে অ্যামাউন্ট কত হবে সেটা কিভাবে পাওয়া যায়? ওই মুদ্রার একটার ভ্যালুকে যতটা মুদ্রা আছে তত দিয়ে গুণ করলে অ্যামাউন্টটা পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে আপনারা আমাকে বলেন 25 পয়সার মুদ্রা আছে এক্স সংখ্যক, এখানে যেমন 7টা ছিল, এখানে এক্স সংখ্যক, তাহলে একটা 25 পয়সার মুদ্রার ভ্যালু কত? 25 পয়সা, তাই না? একটা 25 পয়সার মুদ্রার ভ্যালু 25 পয়সা, তাহলে একটা মুদ্রার ভ্যালু 25 পয়সা, আর এরকম মুদ্রা আছে কয়টা? এক্সটা। তাহলে একটা মুদ্রার ভ্যালুকে মুদ্রার সংখ্যা দিয়ে গুণ করলে 25x, তার মানে 25 পয়সার মুদ্রা যে এক্স সংখ্যক আছে, এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রার ভ্যালু কিভাবে পাবেন? মুদ্রার সংখ্যাকে একটা মুদ্রার ভ্যালু দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 25x, এটা কিসে? এটা কি টাকায়? না, এটা পয়সায়। মনোযোগ দেন প্লিজ, এটা পয়সায়। কিভাবে, কেন পয়সায়? কারণ এই যে এক্স সংখ্যক মুদ্রা আর একটা মুদ্রার ভ্যালু যে 25 পয়সা, তাহলে এই মুদ্রার ভ্যালু তো 25 পয়সাতে আছে, তার মানে এই টোটাল অ্যামাউন্টটা পয়সায় আসবে, তার মানে 25x পয়সা। বোঝা গেছে কি? 25x পয়সা। তার মানে কতগুলো মুদ্রায় মোট ভ্যালু কত হবে এটা আমরা কিভাবে পাবো? মুদ্রার সংখ্যাকে একটা মুদ্রার ভ্যালু যত তত দিয়ে গুণ করলে ওই সবগুলো মুদ্রার ভ্যালু বেরোবে, ওই সবগুলো মুদ্রা মিলে অ্যামাউন্ট হবে কত। বোঝা গেছে বিষয়টা? তার মানে এই যে 25 পয়সার মুদ্রা যে এক্স সংখ্যক আছে, এই এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রার ভ্যালু হচ্ছে x ইন্টু 25, তার মানে 25x পয়সা। কেন 25 পয়সা? কেন পয়সা কেন? কারণ এই যে মুদ্রার ভ্যালু যে পয়সায় আছে, এখানে টাকা দিছিলাম কেন? কারণ এই যে মুদ্রার ভ্যালু যে টাকাতে ছিল, তাই। বুঝছেন? এবার তাকান প্লিজ, এবার তাকান। তার মানে আমি এটা মুছে দিচ্ছি, এবার দেখেন, মনোযোগ দিন প্লিজ। তাহলে এক্স সংখ্যক 25 পয়সার মুদ্রার মোট ভ্যালু হচ্ছে
25x, এটা তো বুঝছেন। এইবার আমাকে বলেন আপনার কাছে 10 পয়সার মুদ্রা আছে কত সংখ্যক? 2x সংখ্যক। তার মানে 10 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 2x সংখ্যক। তাহলে 2x সংখ্যক 10 পয়সার মুদ্রার মোট ভ্যালু কত হবে? তাহলে 10 পয়সার মুদ্রা আছে 2x সংখ্যক, তাহলে 2x সংখ্যক মুদ্রা, 2x সংখ্যক মুদ্রা, আর প্রত্যেকটা মুদ্রার ভ্যালু হচ্ছে 10 পয়সা। তাহলে মুদ্রার সংখ্যাকে একটা মুদ্রার ভ্যালু দিয়ে গুণ করলে এটা হচ্ছে 10 পয়সার মুদ্রার মোট ভ্যালু হচ্ছে 2x × 10। ক্লিয়ার? 5 পয়সার মুদ্রা আছে কতটা? 3x সংখ্যক। তার মানে 5 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 3x সংখ্যক। তাহলে মুদ্রার সংখ্যাকে একটা মুদ্রার ভ্যালু দিয়ে গুণ করলে এই 5 পয়সার মুদ্রার মোট ভ্যালু বের হবে। তার মানে 3x হচ্ছে মুদ্রার সংখ্যা আর একটা মুদ্রার ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 5 পয়সার মুদ্রার মোট ভ্যালু, এটা হচ্ছে 25 পয়সার মুদ্রার মোট ভ্যালু, এটা হচ্ছে 10 পয়সার মুদ্রার মোট ভ্যালু, এটা হচ্ছে 5 পয়সার মুদ্রার মোট ভ্যালু। তাহলে এই সবগুলা যোগ করলে পারে এই সবগুলো মিলে হলো 30 টাকা। ওই কোশ্চেনে বলা আছে যে যদি সবগুলো মুদ্রা মিলে মোট 30 টাকা হয়, মানে এখানে যে মুদ্রাগুলো আছে সেই সবগুলো মুদ্রার ভ্যালু যদি মোট 30 টাকা হয়, তাই আমি এই সবগুলো মুদ্রার ভ্যালু আগে বের করলাম, আর সবগুলো মুদ্রার ভ্যালু যোগ করে এটা হবে কত? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এই সবগুলো মুদ্রার ভ্যালু হবে 30 টাকা। এইখানে একটা সমস্যা অনেকে ফেস করবে, ভাই এই মুদ্রার ভ্যালু তো 30 টাকায় আছে, কিন্তু এই যে 25 পয়সার মুদ্রার ভ্যালু, 10 পয়সার মুদ্রার ভ্যালু, 5 পয়সার মুদ্রার ভ্যালু, এইগুলো তো টাকাতে নাই, এগুলো তো পয়সায় আছে। কেন পয়সায়? কারণ এই যে ভ্যালুগুলো যে পয়সায় ছিল, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, তো এই যে 25 পয়সা দিয়ে গুণ করলে এই অ্যামাউন্টটা তো পয়সায়, এটাও তো পয়সা এককে, এটাও তো পয়সা এককে, কিন্তু এই পাশে 30 টাকা আছে। তাহলে ইকুয়াল সাইনে যে ইকুয়াল সাইনের দুই পাশে একই জিনিস রাখতে হয়। তাহলে ইকুয়াল সাইনের এই পাশে আছে পয়সা, তাহলে ইকুয়াল সাইনের এই পাশে পয়সা বানাতে হবে, কিন্তু আছে 30 টাকা। টাকাকে পয়সা বানাতে হয় কি করে? আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা। 1 টাকা মানে কত? 100 পয়সা। তাহলে 30 টাকা মানে কত পয়সা হবে? এই 100 দিয়ে 30 কে গুণ করতে হবে। তাই 30 টাকাকে পয়সা বানানোর জন্য এই 30 কে 100 দিয়ে গুণ, তাহলে পয়সা বানালাম। এইটুক বুঝছেন কিনা বলেন? এই লাইনটা হচ্ছে প্রশ্ন মতে, এই লাইনটা হচ্ছে প্রশ্ন মতে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ওকে, এখন এইটা সলভ করে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। তাকান, তাহলে 25x, এই যে 25x প্লাস 2 আর 10 গুণ করলে 20, তাহলে 20x প্লাস এই 3 আর 5 গুণ করলে 15x ইজ ইকুয়াল টু 3 এর সাথে 100 গুণ করলে, 30 এর সাথে 100 গুণ করলে, আচ্ছা 30 গুণ 100 রেখে দেন, সমস্যা নেই, 3000 আর সমস্যা নেই। 25 আর 20 কত? 45, 45 আর 10, 45 আর 15 60, তার মানে এগুলো যোগ করলে হবে 60x ইজ ইকুয়াল টু 30 গুণ 100। যেহেতু আমরা x এর মান বের করবো, x রেখে দিব, এই 60 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু কি? 30 গুণ 100 ডিভাইডেড বাই 60। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে 30 এর মধ্যে যাবে 5 বার। এখন 5 আর 10 গুণ করলে হবে 50। এই যে x এর মান 50, এটা এবার মেরে দেন না। x এর মান বের হয়েছে, এটা কি উত্তর? না, এটা হচ্ছে x এর মান বের হয়েছে মানে আমাদের অঙ্কে চাইছে কি? কেবল x এর মান বের হয়েছে, এটা উত্তর কিনা আমরা জানি না। আমাদের বলছে 5 পয়সার মুদ্রা কতটি, খেয়াল করেন প্লিজ, 5 পয়সার মুদ্রা কতটি, তার মানে 5 পয়সার মুদ্রার সংখ্যা কতটি? তাহলে এই যে 5 পয়সার মুদ্রা হচ্ছে 3xt, 3xt। এই যে x এর মান বের হয়েছে, এই x এর মানটা এখন এখানে বসাই দিলেই অতএব 5 পয়সার মুদ্রার সংখ্যা চলে আসবে। ঠিক আছে, তাহলে অতএব 5 পয়সার মুদ্রার সংখ্যা, 5 পয়সার মুদ্রা ইজ ইকুয়াল টু 3x ইজ ইকুয়াল টু 3 গুণ x এর মান কত? 50 ইজ ইকুয়াল টু 3 50 এ 150, 150। ক্লিয়ার? ক্লিয়ার? 3 50 এ 150। খুবই সিম্পল, খুবই সিম্পল, শুধু কনসেপ্ট বুঝতে হবে যে মুদ্রার সংখ্যাকে প্রতিটা মুদ্রার মান দিয়ে মুদ্রার ভ্যালু বের করতে হবে। অনেকে বলে ভাই মুদ্রার ভ্যালু কেন বের করতেছেন? কারণ এই যে সবগুলো মুদ্রা মিলে যে 30 টাকা, এই 30 টাকা তো মুদ্রাগুলোর ভ্যালু, তাই এই মুদ্রার সংখ্যা থেকে আমাকে মুদ্রার ভ্যালু বের করতে হবে। যে ক্লিয়ার? এখন এই কোশ্চেনে যদি বলতো আপনাকে যে 10 পয়সার মুদ্রা কত, তাহলে আমরা এই যে 10 পয়সার মুদ্রা হচ্ছে 2x সংখ্যক, x এর মান এই যে বের হয়েছে 50, এখানে 50 বসাই দিলাম, 50 দুগুণে 100। হ্যাঁ, যদি আমাকে বলতো 25 পয়সার মুদ্রা কত, 25 পয়সার মুদ্রা ছিল x সংখ্যক, তার মানে x এর মান বের হয়েছে 50, সুতরাং 25 পয়সার মুদ্রার সংখ্যাও 50। এই কোশ্চেনটা একটু ঘুরাই দিতে পারে। হ্যাঁ, খেয়াল করেন প্লিজ, যদি এই প্রশ্ন সেম কোশ্চেনটাই যদি বলতো যে 5 পয়সার মুদ্রা কতটি, এটা না বলে যদি বলতো যে 5 পয়সার মুদ্রার 5 পয়সার মুদ্রার কত টাকা আছে,
5 পয়সার মুদ্রার কত টাকা আছে, মানে এই ব্যাগের মধ্যে 5 পয়সার মুদ্রাগুলোর মোট কত টাকা আছে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? এই কোশ্চেনটা যদি এরকম আসে, তাহলেও আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে 5 পয়সার মুদ্রা কতটি আছে সেটাই বের করতে হবে, প্রথম কাজ। তাহলে 5 পয়সার মুদ্রা কতটা আছে সেটা বের করলেন, এই যে 150টা। এখন 150টা 5 পয়সার মুদ্রায় মোট কত টাকা হয় সেটা আপনাকে বের করতে হবে। 150টা 5 পয়সার মুদ্রায় মোট কত টাকা হয়, ঠিক আছে? তাহলে আপনি মানে এরকম কোশ্চেন আসেনি, আমি বলছি যে আসতে পারে, যে এরকম প্রশ্ন দিয়ে বললো যে 5 পয়সার মুদ্রার মানে কত কত টাকা আছে, এর মধ্যে 5 পয়সার মুদ্রার মিলে মোট কত টাকা আছে। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, এক্স ধরবো কেন এর ব্যাখ্যা আপনি পাবেন, টেনশন করেন না। এই যে অনুপাতের সাথে কেন এক্স গুণ আকার ধরতেছি, এর ব্যাখ্যা দেওয়ার সময় আসেনি, এর ব্যাখ্যা দেওয়ার সময় যখন আসবে আমি নিজেই দিব, এটা নিয়ে টেনশন করেন না। আমি যেটা বলছি যে ক্লাসে এটা দিব সেটা আপনি পাবেন। হ্যাঁ, টুডে আর টুমোরো আর ডে আফটার টুমোরো আপনি পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, যদি বলতো যে 5 পয়সার মুদ্রার কত টাকা এর মধ্যে আছে, সেক্ষেত্রে আপনাকে 5 পয়সার মুদ্রা কতটি এটাই বের করতে হবে প্রথম কাজে, যে 150টি। এখন 150টি 5 পয়সার মুদ্রায় কত টাকা হয় সেটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখেন প্লিজ, মুছে দিন। এই যে তাহলে 5 পয়সার মুদ্রা, এই যে 5 পয়সার মুদ্রা ইজ ইকুয়াল টু 150টি। এখন 150টি 5 পয়সার মুদ্রায় কত টাকা হয় আমাকে বলেন। তাহলে 5 পয়সার মুদ্রা আছে 150টা, তাহলে 150টা 5 পয়সার মুদ্রার ভ্যালু কত হয় বলেন? একটা মুদ্রার ভ্যালু হচ্ছে 5 পয়সা, এরকম আছে 150টা মুদ্রা, তাহলে 5 গুণ 150, এটা হচ্ছে 5 পয়সা। 5 পয়সার যে 150টা মুদ্রা তার মোট ভ্যালু হচ্ছে এত, এটা হচ্ছে পয়সায়। এখন 100 পয়সা মানে যেহেতু 1 টাকা, তাহলে এই পয়সাকে যদি টাকায় কনভার্ট করতে চান তাহলে এটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে। এবার ক্যালকুলেশন করে যা আসবে তাই হবে টাকায়, তাহলে এটা হচ্ছে পয়সায়। এখন এইটা থেকে 5 গুণ 150, এই পয়সাকে টাকায় বানানো কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ, এই 0 0 কাটা, এটা দিয়ে এটা যাবে 2 বার, 15/2 টাকা। 15/2 মানে কত? 7.5, তাহলে 7.5 টাকা। ঠিক আছে, 7.5 টাকা। বোঝা গেছে ব্যাপারটা? এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, আমি আগে থেকেই বলে দিলাম, আসেনি আমি বলে দিলাম আমার জায়গা থেকে। ক্লিয়ার? এখন অনেকে বলে যে ভাই এত বড় অঙ্ক কেমনে করব? আরে ভাই, এত বড় অঙ্ক না, এটা তো আমি আপনাকে বুঝাইছি লিখিত পরীক্ষার জন্য, তাই না? আপনি তো এত বড় করে লিখবেন না। তাহলে এমসিকিউ পরীক্ষায় কি করবেন? এমসিকিউ পরীক্ষায় এটাই করবেন, কিন্তু এত কিছু লিখবেন না। দেখেন আমি কত দ্রুত করে দিচ্ছি। আপনি তো পরীক্ষার হলে যাওয়ার আগে এই অঙ্ক আপনি করেই গেছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার অনুপাত কত? 1:2:3। এগুলো মুদ্রার সংখ্যার অনুপাত। এদিকে তাকান প্লিজ। এখন আপনি এই যে 1 অনুপাত হচ্ছে 25 পয়সার মুদ্রা, মনোযোগ দিন প্লিজ। হ্যাঁ, এই 1 অনুপাত, তাহলে এই 1 এর সাথে x গুণ করলে xটি কি? xটি হচ্ছে 25 পয়সার মুদ্রা। এই 2 এর সাথে x গুণ করলে 2x সংখ্যক হচ্ছে 10 পয়সার মুদ্রা। এই 3 এর সাথে x গুণ করলে 3x সংখ্যক হচ্ছে 5 পয়সার মুদ্রা। এখন এটা কিসের মুদ্রা? এটা হচ্ছে 25 পয়সার মুদ্রা। তাহলে এই 25 পয়সার মুদ্রার সঙ্গে এই যে এই 25 পয়সার মুদ্রার সঙ্গে 25 গুণ, তাহলে 25x ভ্যালু বের করতেছি। এই 2x হচ্ছে 10 পয়সার মুদ্রা, তাহলে এর সাথে 10 গুণ, তাহলে 2 গুণ 10 মানে 20, তার সাথে x গুণ করলে 20x। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে 5 পয়সার মুদ্রা, তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 3x, এর সাথে একটা মুদ্রার ভ্যালু গুণ করলে 3 × 5 = 15x। এটা কি? এটা হচ্ছে সবগুলো মুদ্রা মিলে মোট ভ্যালু, তাই না? আর এই সব ভ্যালু হবে কত টাকা? 30 টাকার সমান। এই লাইনটাই কিন্তু অনেক কাহিনী করার পর লিখছিলাম, কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আপনি শুরুই করবেন এই লাইন থেকে। এই টাকাকে পয়সা বানানোর জন্য 100 দিয়ে গুণ। কেন পয়সা বানালাম? যেহেতু এই পাশে সবকিছু পয়সায় আছে, সুতরাং এই পাশেও পয়সা বানাতে হবে। শর্টকাট মানে এমন না যে জাদুকরি কোনো ফর্মুলা। শর্টকাট মানে হচ্ছে অঙ্কটাকে আপনি অনেক কিছু স্কিপ করে দ্রুত করা, এটাই শর্টকাট, বুঝছেন? দেখেন, তাহলে 15 আর 20 45 আর 15 কত? 60x। তাহলে 60x = 30 গুণ 100। এই 0 দিয়ে এই 0 কাটা, এই 6 দিয়ে 30 এর মধ্যে যাবে 5 বার, শেষ। 5 আর 10 গুণ করলে 50, তাহলে x = 50। x এর মান 50। এখন বলছে 5 পয়সার মুদ্রা কতটি? এই যে 5 পয়সার মুদ্রা মানে 3x সংখ্যক, তাই x এর মান এখানে বসাই দিলে x হলো 50, 50 গুণ 3 = 150, শেষ। এই অঙ্কটুকু করতে কি আপনার 30 সেকেন্ডের বেশি লাগবে না। কিন্তু এই অঙ্ক যদি পরীক্ষার হলে যাওয়ার আগে করে না যান, সেক্ষেত্রে তো ভাই আপনি বিপদে পড়বেনই। এবার ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই অনুপাত সমানুপাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপটা হচ্ছে এখন করাচ্ছি আমরা, এবং আপনারা এই টাইপের সাথে পরিচিত।
কিন্তু এই টাইপের কোশ্চেন আপনারা যেভাবে সলভ করছেন, শর্টকাট লাগবে না, শর্টকাট ছাড়াই তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমি যেভাবে করাবো সেইভাবে করবেন। প্লিজ কাইন্ডলি একটু মনোযোগ দেন। প্রথম একটা অঙ্ক একটু টাইম নিব, মানে একটু বেশি সময় ধরে বোঝাবো। তারপরে কিভাবে ওই অঙ্কটাই দ্রুত করবেন 30 সেকেন্ডের মধ্যে সেটাও দেখাবো। মূল নিয়মে 30 সেকেন্ডে করে ফেলবেন, আমি বলছি, বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, দেখেন অনেকে এই অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা নতুন তারা, আমি আগে বলছি, অনুপাতের কিন্তু 4 নাম্বার ক্লাস আজকে। আগের 3টা ক্লাস না দেখলে কিন্তু এই ক্লাস দেখতে অসুবিধা হবে। সুতরাং ক্লাস কেউ মিস রাখবেন না, গ্যাপ রাখবেন না, ঠিক আছে? দেখেন, একটি তামা মিশ্রিত গহনার ওজন 42 গ্রাম। মিশ্রণ, তার মানে একটা তামা মিশ্রিত গহনা, মানে সোনার মধ্যে কি শুধু সোনা দিয়ে কিন্তু গহনা হয় না, কারণ সোনা অনেক ভঙ্গুর, তাই না? সোনার সাথে একটু ভেজাল দিতে হয়, সেই ভেজাল হচ্ছে তামা। তার মানে সোনার সাথে তামা মিক্সার করে কিন্তু গহনা তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 42 গ্রাম। ওকে, ফাইন। এই গহনায় সোনা ও তামার অনুপাত 5:2। তার মানে এই যে 42 গ্রাম, খেয়াল করেন, এই যে 42 গ্রাম আছে, এই 42 গ্রাম জিনিসের মধ্যে কিছু আছে গোল্ড, জিতে গোল্ড, আর সিতে কপার মানে তামা। এই 42 গ্রাম যে টোটাল পরিমাণ, এই টোটাল পরিমাণের মধ্যে সোনা আছে কিছু, কপার আছে কিছু। সেই সোনা এবং কপারের অনুপাত দিয়ে আছে 5:2। ঠিক আছে? ওকে, ফাইন। এবার কি করছে, এতে আরো কি পরিমাণ সোনা মিশালে, তার মানে এই যে 42 গ্রাম যে একটা গহনা আছে, এই গহনার মধ্যে আরো কিছু সোনা মিক্স করে দিচ্ছে। সোনা মিশালে তো এখন অনুপাত আর 5:2 থাকবে না, নিশ্চয়ই অনুপাত চেঞ্জ হয়ে যাবে। সেই অনুপাতটা চেঞ্জ হয়ে সোনা ও তামার অনুপাত হয়ে গেছে 7:2। বলছে তাহলে এর মধ্যে কি পরিমাণ সোনা মিশাইছিল, ওই যে এতে আরো কি পরিমাণ সোনা মিশালে, তার মানে এর মধ্যে আরো একটু সোনা মিশালে পরে সোনা তামার অনুপাতটা কি হয়ে গেছে, 7:2 হয়ে গেছে। অঙ্কে বলছে যে সেই কতটুকু পরিমাণ সোনা মিশাইছিলাম। ওকে, এবার বোঝেন। এই অঙ্কটাকে আমি 2টা পার্টে ভাগ করে নিছি। একটার নাম দিচ্ছে ওল্ড মিক্সচার, আর একটা হচ্ছে নিউ মিক্সচার। হ্যাঁ, ওল্ড মিক্সচার আর নিউ। ওল্ড মিক্সচার বলতে বোঝাচ্ছি এই যে পরবর্তীতে যে সোনা মিশাইছি, এই সোনা মিশানোর আগের যেটা, সেটাকে যে মিশ্রণ, এটা তো একটা মিশ্রণ। এই যে 42 গ্রাম, এটা কি মিশ্রণ না? কিসের মিশ্রণ? সোনা আর তামার মিশ্রণ। এটা হচ্ছে ওল্ড মিক্সচার। আর এর সাথে আরো কিছু সোনা মিশানোর পরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে নিউ মিক্সচার। ওকে, এবার মনোযোগ দিন প্লিজ। তাহলে আমি এটা এই পাশে দিচ্ছি ওল্ড, এই যে OLD, ওল্ড মিক্স। আগে আমি অঙ্কটা বোঝাবো, কত দ্রুত যে করা যাবে টেনশন করেন না, আগে অঙ্কটা বোঝেন। ওল্ড মিক্স, এই ওল্ড মিক্সের টোটাল পরিমাণ কত? 42 গ্রাম। এই মিক্সারের মধ্যে সোনা এবং তামার অনুপাত কত ছিল? 5:2। এই যে গোল্ড ইস টু কপার, খেয়াল করেন, গোল্ড ইস টু কপার কত ছিল? 5:2। ঠিক আছে, এইবার আমাকে বলেন এর মধ্যে গোল্ড কতটুক ছিল? আপনাদের মনে আছে, যে জিনিসটা বের করবেন, এদিকে তাকান, যে জিনিসটা বের করবেন সেই অনুপাত উপরে যাবে। তাহলে আমরা গোল্ড বের করতেছি, তাহলে গোল্ড কত? গোল্ডের অনুপাত কত? 5, তাহলে 5 যাবে উপরে। নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে 5 আর 2 যোগ করলে হয় 7, ইন্টু কি? ইন্টু হচ্ছে এই গোল্ড আর কপার মিলে মোট পরিমাণ, সেই মোট পরিমাণটা ছিল 42 গ্রাম। ক্লিয়ার? তাহলে এখানে দিলাম 42 গ্রাম। এই 7 দিয়ে 42 যাবে 6 বার, এই 6 আর 5 গুণ করলে 5 6 30 গ্রাম। এইটুক বুঝছেন কিনা বলেন? যে গোল্ডের পরিমাণ, মানে এই 42 গ্রাম যে টোটাল পরিমাণ ছিল, ওই 42 গ্রামের মধ্যে গোল্ড ছিল 30 গ্রাম। তাহলে কপার কয় গ্রাম? মোট পরিমাণ যদি 42 হয়, তাহলে এই মোট পরিমাণ 42 থেকে আমি যদি গোল্ড 30 গ্রাম বাদ দিয়ে দেই, তাহলে বাকিটা কপার। 42 থেকে 30 গেলে 12 গ্রাম। এইটুক বুঝছেন? তার মানে এই যে 42 গ্রামের একটা গহনা, সেই গহনার মধ্যে সোনা এবং তামার অনুপাত আছে 5:2। এই অংশ থেকে এই 42 গ্রামের মধ্যে কতটুক সোনা আছে, কতটুক তামা আছে, সেটা অ্যানালাইসিস করে বের করে ফেললাম। এইটুক বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। এটা কি বুঝছেন? বের করে ফেললাম। এটা পারবেন না? মূল খেলা হচ্ছে এখন। এবার সবাই মনোযোগ দিতে, গভীর মনোযোগ দিতে হবে। খুব মজা পাবেন এই টাইপের কোশ্চেন করে। সব হবে, অঙ্ক যেভাবে আসুক একভাবে সলভ করে ফেলবেন। হ্যাঁ, এক একটা অঙ্ক এক একভাবে করেন না। হ্যাঁ, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? এক্স বের করার দরকার নেই। এক্স দিয়ে কেন করবো আমরা এখানে? এক্স দিয়ে কেন করবো? এখানে এক্স দিয়ে করছি না। এটা তো পারেন আপনারা, তাই না? তাহলে কি করলাম? তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথমে যে মিক্সারটা দেওয়া থাকবে সেই মিক্সারের মধ্যে কতটুক সোনা আছে, কতটুক তামা আছে, সেটা অ্যানালাইসিস করে বের করে ফেলছি। ঠিক আছে? ওকে, এখন নিউ মিক্স মানে হচ্ছে নতুন মিক্সার বলতে কি বোঝাচ্ছি? ওই যে এতে আরো কিছু সোনা মিশালে, এই 42, এদিকে তাকান, টোটাল ছিল 42 গ্রাম। এই 42 গ্রামের মধ্যে কি করছি? আরো কিছু সোনা মিশাইছি। তাহলে নতুন, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। এবার আমাকে বলেন, নতুন করে
নতুন করে আমি কি মিশাইছি। এখানে দুইটা জিনিস আছে, একটা আছে গোল্ড, একটা আছে কপার। তাহলে এই যে মিশ্রণটা অ্যানালাইসিস করে বের করলাম যে এর মধ্যে গোল্ড ছিল 30 গ্রাম আর কপার ছিল 12 গ্রাম, এই 42 গ্রামের মধ্যে। এখন নতুন করে আমি মিশাইছি কি? নতুন করে মিশাইছি সোনা। তার মানে সোনা আগে 30 গ্রাম ছিল, নতুন করে যেহেতু আরো কিছু সোনা মিশাইছি, তার মানে মিশ্রণে কিন্তু এখন আর সোনা 30 গ্রাম নেই, সোনা পরিবর্তন হয়ে গেছে। সোনা পরিবর্তন হয়ে গেছে, তাই কিনা? কিন্তু এই মিশ্রণে কিন্তু আমি নতুন করে কিন্তু তামা মিশাইনি। খেয়াল করেন প্লিজ, সবাই মনোযোগ দিন। নতুন করে কিন্তু আমি তামা মিশাইনি। তার মানে এই পুরাতন মিক্সারে তামা যে 12 গ্রাম ছিল, নতুন করে কিছু সোনা মিশানোর পরেও এই যে নতুন যে মিক্সচারটা তৈরি হয়েছে, এখানে ওই তামার পরিমাণ 12 গ্রামই আছে। এইটুকু বুঝছেন কি? এই তামার পরিমাণ কিন্তু আগেও 12 গ্রাম ছিল, নতুন করে কিছু সোনা মিশানোর পরে যে নতুন মিক্সচারটা তৈরি হয়েছে, সেখানেও তামার পরিমাণ 12 গ্রামই থাকবে। কেন? কারণ তামা তো আমি নতুন করে মিশাইনি। ইয়েস, আমি নতুন করে মিশাইছি সোনা, তার মানে সোনার পরিমাণ পরিবর্তন হয়ে যাবে। আগে যা ছিল এখন তা হবে না, কিন্তু তামার পরিমাণ আগেও যা ছিল এখনো তাই থাকবে, কারণ তামা তো আমি মিশাইনি। তাহলে তামা আগে ছিল 12 গ্রাম, এই নতুন মিক্সারেও তামা থাকবে 12 গ্রাম। এটুকু বুঝছেন? ব্যাপারটা ক্লিয়ার? নতুন করে আমরা যে জিনিসটা মিশাবো না, তাকান প্লিজ, এই কথাটা খুব মনোযোগ দেন। নতুন করে আমরা যে জিনিসটা মিশাবো না, আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করবো, ওই জিনিসটাই আমাদের দরকার। তাই নতুন করে আমরা মিশাইনি কোনটা? তামা। তাহলে তামার পরিমাণ ফিক্স, আগেও যা পরেও তাই। তাহলে তামা আগে ছিল 12 গ্রাম, এখানে এদিকে তাকান, এদিকে এদিকে, এই মিশ্রণেও তামা হবে 12 গ্রাম, এই নতুন মিশ্রণেও তামা 12 গ্রাম। আর এই নতুন মিশ্রণে সোনা তামার অনুপাত কত? 7:2। তার মানে এদিকে তাকান প্লিজ, গোল্ড ইস টু কপার, গোল্ড ইস টু কপার ইজ ইকুয়াল টু 7:2। এটুকু বুঝছেন? এটা তো নতুন মিশ্রণে। তাহলে কি আমি বলতে পারি না নতুন মিশ্রণে গোল্ড হবে এই 7, এই 7-এর সাথে x গুণ করলে আমি ধরতে পারি 7x, ওই যে x ধরতে হয় গুণাকার অনুপাতের সাথে। নতুন মিশ্রণে কপারের পরিমাণ আছে 2, তাহলে আমি ধরতে পারি নতুন মিশ্রণে কপার হচ্ছে 2x। ধরা যায় কিনা? এইবার বলেন, নতুন মিশ্রণে কপার হচ্ছে 2x, অনুপাত থেকে পাইছি। আর নতুন মিশ্রণে কপারের পরিমাণ 12 গ্রাম, এটা তো আমরা জানি। তার মানে এইটাও কপারের পরিমাণ, এটাও কপারের পরিমাণ, অর্থাৎ এইটা আর এটা সমান। তাহলে অতএব এই 2x ইজ ইকুয়াল টু 12, কারণ এটাও কপার, 12 তো কপার। তাহলে 2x ইজ ইকুয়াল টু 12। তাহলে x ইকুয়াল টু কত? এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। এই যে x এর মান 6 বের হয়ে গেল না, এটাই আমাদের দরকার ছিল। এই x এর মান 6 এখন এখানে বসাই দিলেই এই 7x কি? এই 7x তো গোল্ড। তাহলে অতএব গোল্ড, অতএব গোল্ড ইকুয়াল টু কত? এই যে 7x। তাহলে 7x, এই যে x এর মান 6 এই যে বের করছি, তাহলে 7 × 6 ইজ ইকুয়াল টু 42 গ্রাম। তার মানে এই যে নতুন যে মিশ্রণটা, সেখানে গোল্ডের পরিমাণ কত? 42 গ্রাম। এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন, একটা অঙ্ক ভালো করে বোঝেন, এটা যে কত সহজ, এই কনসেপ্টটা মাথায় নিতে পারলে যে কত সহজ আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে নতুন মিশ্রণে গোল্ডের পরিমাণ 42 গ্রাম। তাহলে এই যে 42 গ্রাম, এই 42 গ্রামের মধ্যে তো আগের 30 গ্রাম তো আছেই ভাই। আগের মিশ্রণে গোল্ড কত ছিল? 30। নতুন করে কিছু গোল্ড মিশানোর ফলেই তো নতুন মিশ্রণে গোল্ড হয়ে গেছে 42। তাহলে আগে যে 30 ছিল সেইটুক তো এই 42 এর মধ্যে আছেই। তাহলে নতুন করে কতটুকু গোল্ড মিশাইছি? এই যে মোট গোল্ড 42 থেকে আগের যে 30, এই 30 তো আছেই ভাই, এই 30 তো ছিলই, কিছু মিশাইছি, এর ফলে মোট হয়ে গেছে 42। তাহলে নতুন করে কতটুকু মিশাইছি? এই মোট 42 গ্রাম গোল্ড থেকে আগের মিশ্রণে যে 30 গ্রাম ছিল সেটুকু বাদ দেন। তাহলে অতএব নতুন করে গোল্ড মিশানো হয়েছে মিশানো হয়েছে 42 মাইনাস 30। এই যে গোল্ড আগে, এখন হচ্ছে মোট 42, আগে ছিল 30। তাহলে 42 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 12 গ্রাম। এটুকু বুঝছেন কিনা বলেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন, কাইন্ডলি একটু রেসপন্স করেন। কোশ্চেনটা মানে অঙ্কের সলিউশনটা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা লিখিত পরীক্ষাতেও করা যাবে, এরকম টেনশন করেন না, লিখিত পরীক্ষাতেও করা যাবে। এমসিকিউতে কিভাবে দ্রুত করতে হবে আমি দেখাচ্ছি, এই জিনিসটাই আমরা দ্রুত করে ফেলবো। তাহলে যে জিনিসটা, আবার বলছি, যে জিনিসটা পরিবর্তন হবে না সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে কিন্তু পরবর্তীতে। মানে যে জিনিসটা আমরা নতুন করে মিশাচ্ছি সেটা তো পরিবর্তন হয়ে যাবে। নতুন করে আমি সোনা মিশাইছি, তাহলে সোনা আগে 30 গ্রাম ছিল, পরবর্তী মিশ্রণে তো 30 থাকবে না, কারণ নতুন করে তো সোনা কিছু মিশাইছি, তাহলে সোনা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তামার পরিমাণ আগেও যা ছিল এখানেও তাই থাকবে। তাহলে ওই যে জিনিসটা পরিবর্তন হচ্ছে না সেটা নিয়ে আমাদের কাজ।
মাথায় যাদের ঢুকবে না, আমি আগেই বলছি মাথায় যাদের ঢুকবে না তাদের জন্য লাইভ ক্লাস না। লাইভ ক্লাস তাদের জন্য যারা একবার দুইবার তিনবার শুনে বুঝতে পারে। যারা একবার দুইবার তিনবার শুনে হয় না, তাকে রেকর্ড ক্লাস করতে হবে, বারবার আগে এসে এসে দেখতে হবে। হ্যাঁ, কথা কি বুঝছেন? আমি আরো 4-5টা করাবো, আপনারা এমনি বুঝতে পারবেন, টেনশন করেন না। 2x = 12 কেন? কারণ এই যে কপারের পরিমাণ, এই যে এখানে ধরছি 2x, আর কপারের পরিমাণ 12, তাহলে কপারের পরিমাণ এই 2x ও কপারের পরিমাণ, এই 12 তো কপারের পরিমাণ, তো এই 2x ও কপার বোঝাচ্ছে, এই 12 কপার বোঝাচ্ছে, তাহলে এরা সমান না? এটাও কপার এটাও কপার, তো এই দুজন তো একই জিনিস, এই জন্য 2x = 12 লিখছি। ওল্ড মিক্স x দিয়ে করলেও হবে, কিন্তু x দিয়ে করলে যে এখানে একটু ভলিউমটা বড় হবে, ভলিউমটা বড় হবে বলে তো এক্সটাকে অ্যাভয়েড করছি। ভাই আপনি এখানেও এক্স ধরে করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে এক্স ধরলে একটা ধরুন 5x, একটা 2x, তারপরে লিখবেন 5x + 2x = 42, সেখান থেকে x এর মান বের করবেন, সেগুলো আবার এখানে বসায় মান বের করবেন, এখানে বড় হবে না? এটা কেন করবো? তো এখানে এক্স ধরলে হবে না? হবে তো। আরো 5টা করাবো ভাই, টেনশন করেন না, আমাকে তো আগে এটা ক্লিয়ার করতে হবে। হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে ভাই একটা অঙ্ক করানোর সময়ই যদি বলেন যে বুঝতেছি না, একটু সময় দিতে হবে। সবাই বুঝছে, আপনি বুঝতেছেন না, আপনিও বুঝবেন, কিন্তু একটু সময় দিতে হবে। নেট প্রবলেম করছে, আপনার ওখানে নেটের সমস্যা। এখন আপনার যদি ওখানে হাই স্পিড নেট না থাকে তাহলে তো প্রবলেম, তাহলে তো ক্লাস দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। না, দুইটাই কখনো চেঞ্জ হবে না, দুইটাই চেঞ্জ হওয়ার অঙ্ক নাই, টেনশন করেন না, যে কোনো একটা চেঞ্জ হয়। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, দেখেন এখন এমসিকিউ পরীক্ষার জন্য আসলে আপনি কি করবেন? এমসিকিউ পরীক্ষাতে এইটাই করবেন, এই কাজটাই করবেন, কিন্তু আপনি তো পরীক্ষার হলে কাউকে বুঝাবেন না, তাই না? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই মিশ্রণ অ্যানালাইসিস করে বের করে ফেলা যে এর মধ্যে কতটুকু সোনা আছে কতটুকু তামা আছে। আরো 5টা করাবো, একটু সময় দেন, আপনি নিজেই বুঝবেন, টেনশন করেন না। তো এখানে ওল্ড মিক্স লিখে রাখলেন, ওল্ড মিক্স। এখানে আপনি এই যে প্রথমে দেখেন গোল্ড ইস টু কপার, গোল্ড ইস টু কপার কত? 5:2, এটুকু লিখে রাখেন যাতে ভুল না হয়। তাহলে এখানে গোল্ড কত আছে, যারটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে গোল্ড 5, তাহলে 5 উপরে, নিচে অনুপাতের যোগফলে যে 5 আর 2 7, ইন্টু গোল্ড আর কপার মিলে মোট পরিমাণে যে 42, 6 বার 5 6 30, তাহলে গোল্ড 30 গ্রাম, এই গ্রাম ট্রাম না লিখলেও হবে। হ্যাঁ, তাহলে কপার কত হবে? টোটাল 42 থেকে এই 42 এর মধ্যে কপারও আছে সোনাও আছে, তাহলে টোটাল থেকে সোনা বাদ দিলে তামা বের হয়ে যাবে না? তাহলে 42 - 30 = 12, তাহলে তামা হচ্ছে 12 গ্রাম। এবার নিউ মিক্সারে চলে আসেন, দেখেন এই নিউ মিক্সে এখন দেখতে হবে যে আমি নতুন করে মিশাইছি কি, নতুন করে আমি সোনা মিশাইছি, তার মানে সোনা পরিবর্তন হয়ে যাবে, সোনা পরিবর্তন হয়ে যাবে, কারণ সোনা আমি নতুন করে আবার মিশাইছি। তাহলে আগের মিশ্রণে সোনা 30 ছিল, নতুন মিশ্রণে তো সোনা 30 থাকবে না, কারণ নতুন করে আরো কিছু সোনা মিশাইছি, মানে সোনা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে নতুন করে আমি কোনো তামা মিশাইনি, তার মানে তামা আগেও 12 ছিল, এই নতুন মিশ্রণেও তামা 12 হবে, এই জন্য তামাটা আগে লিখে রাখলাম। যা চেঞ্জ হয়নি সেটা আগে লিখবেন। আর এই নতুন মিশ্রণে তামা সোনা ইস টু তামার পরিমাণ কত? 7:2, 7:2, ঠিক আছে? তার মানে গোল্ড আছে কত? 7 অনুপাত, তাহলে 7 এর সাথে x গুণ করলে 7x, আর কপার আছে কত? 2 অনুপাত, তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x হচ্ছে কপার। এই 2x হলো কপারের পরিমাণ, আর একটু কপারের পরিমাণ 12, তাহলে 2x = 12, তাহলে x = কত? 2 দিয়ে 6, x এর মান 6। এই x এর মানটা এখন এখানে বসাই দিবেন, কারণ আমার দরকার গোল্ড, তাই না? তাহলে x এর মান 6, এই x এর মান 6 এখন এখানে বসাই দিলে 6 আর 7 গুণ করলে 6 সাথে 42, তাহলে অতএব গোল্ড = 42। তাহলে নতুন মিশ্রণে গোল্ড 42, তাহলে আগের মিশ্রণে তো গোল্ড 30 ছিল, তাহলে নতুন মিশ্রণে তো 42 হইলো। এটা কিভাবে হয়েছে? নতুন করে নিশ্চয়ই কিছু গোল্ড মিশাইছি, তাহলে কতটুকু মিশাইছি? তাহলে টোটাল 42 থেকে আগের 30 ওটুকু বাদ দিয়ে দেন, তাহলে 42 - 30। এটুক করতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে, এটুক করতে। হ্যাঁ, শর্টকাট পড়েন না ভাই, মনে থাকবে না, আমি বলছি মনে থাকবে না, আমার কথা আপনার ঠিকই মনে পড়বে পরীক্ষার হলে যায়, এত সহজ না। এই যে বিদ্যুৎ আলী, এসব কমেন্ট করা যাবে না যে এক জিনিস বারবার বলার কারণ আছে ভাই।
অ্যাকচুয়ালি বারবার এমনি বলি না। হ্যাঁ, আপনার যারা বেশি বোঝেন তারা একটু ক্লাসটা রেকর্ড করবেন। আপনি যেগুলো আপনার মনে হবে এক জিনিস বারবার বলতেছে আপনি স্কিপ করবেন। লাইভে ক্লাস করতে হলে ধৈর্য লাগবে। হ্যাঁ, কারণ আপনার একার জন্য তো আমি পড়াচ্ছি না, আমি সবার জন্য পড়াচ্ছি। সুতরাং এইসব কমেন্ট করা যাবে না যে একই জিনিস বারবার বলবো না কেন, এখানে তো অনেকে বুঝছে না, বলতে হবে না। দেখেন, যারা ভালো বুঝেন মানে বেশি বুঝেন তারা রেকর্ড ক্লাস করবেন, যেটা মনে হবে যে আপনি পারেন ওটা স্কিপ করে চলে যাবেন, টেনে দিবেন। দেখেন 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 27:3। তার মানে আপনার কাছে একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণের মোট পরিমাণ হচ্ছে 60 লিটার। এই মিশ্রণের মধ্যে কিছু আছে কেরোসিন, কিছু আছে পেট্রোল, কি অনুপাতে? 27:3 অনুপাতে। এই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে? তাহলে নতুন করে কি মিশাইছেন? পেট্রোল। তার মানে নতুন করে যেহেতু পেট্রোল মিশাইছেন, তার মানে জিনিসটা ছিল কি? কেরোসিন আর পেট্রোল। তাহলে নতুন করে পেট্রোল মিশাইছেন, তার মানে এই মিশ্রণে কেরোসিনের কোনো পরিবর্তন হবে না। মানে ওল্ড মিক্সচারও যা থাকবে, নিউ মিক্সচারও তাই থাকবে। মিশালে নতুন মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হবে 3:7। এই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে নতুন করে পেট্রোল মিশাতে হবে? দেখেন ওল্ড মিক্স, তাহলে এখানে কি? কেরোসিন ইস টু পেট্রোল। এই যে কেরোসিনকে কে দ্বারা প্রকাশ করলাম? পেট্রোলকে পি দ্বারা। কত? 27:3। ঠিক আছে, তাহলে কেরোসিন কত? তাহলে কেরোসিন যেটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে কেরোসিনের মান বের করবেন, তাহলে কেরোসিনের অনুপাত হচ্ছে 7, সেটা উপরে। নিচে অনুপাতের যোগফল, এই যে 7 আর 3 যোগ করলে কত হয়? 10। ইন্টু কেরোসিন পেট্রোল মিলে মোট পরিমাণ কত? এই 60। তাহলে এখানে 60। এই 0 0 কাটা, 6 আর 7 গুণ করলে 6 7 42 লিটার। এই এল লিটার। হ্যাঁ, তাহলে কেরোসিন 42 লিটার। তাহলে পেট্রোল কত আছে? এই যে টোটাল 60 লিটার থেকে কেরোসিন 42 বাদ দিলেই তো পেট্রোল পেয়ে যাবেন। তাহলে 60 থেকে 42 গেলে 18 লিটার। তাহলে প্রথম মিশ্রণটা অ্যানালাইসিস করে কতটুকু কেরোসিন আছে, কতটুকু পেট্রোল আছে, আমরা এটা বের করে ফেললাম। ঠিক আছে, এবার নিউ মিক্সারে চলে আসবো। আচ্ছা, এখন আমাকে বলেন নতুন করে মিশাইছি কি? এই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে? তার মানে নতুন করে পেট্রোল মিশাইছি, তার মানে পেট্রোলের মানটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে কেরোসিনের মানটা পরিবর্তন হবে না। মানে কেরোসিন এই মিশ্রণেও যা ছিল এই মিশ্রণেও তাই থাকবে। যে জিনিসটা পরিবর্তন হবে না সেটা নিয়েই আমরা কাজটা করব। তাহলে কেরোসিন এখানে ছিল 42 লিটার, সুতরাং এই মিশ্রণেও কেরোসিন 42 লিটার হবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? আর এখানে আর এই নতুন মিশ্রণে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হবে 3:7, অর্থাৎ এখানে কেরোসিন ইস টু পেট্রোল ইজ ইকুয়াল টু 3:7। এখানে এসে তাহলে কেরোসিন যদি 3 অনুপাত, তার মানে কেরোসিনের পরিমাণকে আমি 3x ধরতে পারি। পেট্রোল যেহেতু 7 অনুপাত, তাহলে পেট্রোলের পরিমাণকে 7x ধরতে পারি। এখন আমাকে বলেন এখানে কেরোসিন 3x আর কেরোসিনের পরিমাণ 42 লিটার, তার মানে 3x ও কেরোসিন বোঝাচ্ছে, এই 42 ও কেরোসিন বোঝাচ্ছে, অর্থাৎ এই 3x ইকুয়াল টু 42। তাহলে 3x দেখেন, তাহলে 3x ইজ ইকুয়াল টু 42, অর্থাৎ x ইকুয়াল টু কত? এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 42 কে 3 দিয়ে ভাগ করলে 3 14 42, তার মানে 14। এই যে x এর মান, এটা বের করাটাই আমাদের কাজ। এই x এর মান এখন এখানে বসাই দিলে হয়ে যাবে। দেখেন পেট্রোলের পরিমাণ কত? 7x, তাহলে অতএব পেট্রোল ইকুয়াল টু 7x। তাহলে 7 ইন্টু x এর মান কত? 14। গুণ করেন, এই যে 4 সাথে 28 এর 8, হাতে কত? 2, 7 থেকে 7 2 9, 98 লিটার। তার মানে নতুন মিশ্রণে পেট্রোল হচ্ছে 98 লিটার। তাহলে 98 লিটার পেট্রোল, কিন্তু আগের মিশ্রণে তো পেট্রোল 18 লিটার ছিলই। তাহলে নতুন করে কতটুকু যুক্ত করছেন? এই যে 98 লিটার থেকে আগের 18 বাদ দিলে পরেই পাবেন কতটুকু নতুন করে মিশানো হয়েছে। তাহলে অতএব নতুন করে মিশানো হয়েছে 98 থেকে পূর্বের 18 বাদ দেন, কারণ ওই 18 তো ছিলই, তার সাথে মিশাই হয়েছে 98। তাহলে এক্সট্রা কতটুকু মিশাইছেন? এই টোটাল পরিমাণ থেকে আগের 18 বাদ দেন, তাহলে 98 মাইনাস 18 কত? 80 লিটার। তার মানে 80 লিটার মিশানো হয়েছে। খুব কঠিন? খুব কঠিন? কোনো কঠিন না। এবার বলেন তো খুব কঠিন? এবার বলেন তো এটা কি কঠিন লাগলো? খুব কঠিন? একেবারেই কঠিন। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন সলভ করার প্রাথমিক পর্যায়ে যেটা করবেন, ওই পুরাতন মিশ্রণটা অ্যানালাইসিস করে কতটুকু কি আছে সেটা বের করে ফেলবেন। তারপরে মাথায় দিবেন কোন জিনিসটা পরিবর্তন হচ্ছে না সেটা নিয়ে কাজ শুরু। যেটা পরিবর্তন হচ্ছে না সেটা লিখে নেবেন, তারপরে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতের সাথে এক্স ধরে ধরে এই যেটা পরিবর্তন হচ্ছে না ওই জিনিসটা থেকে এক্স এর মান বেরোবে, সেই এক্স এর মানটা অন্য জায়গায় বসাই দিলে নতুন মিশ্রণে কোনটা কতটুকু আছে সেটা বের হয়ে গেল।
তারপরে সেখান থেকে পরিবর্তন মিশ্রণটা বাদ দিলেই কতটুকু এক্সট্রা করে মিশাইছি হয়ে গেল। ঠিক আছে, এই যে আরো আছে, টেনশন করেন না। দেখেন এখানে কি বলছে, দেখেন 60 লিটার ফলের রসে, তার মানে টোটাল পরিমাণ 60 লিটার ফলের রসে পানি ও কমলার অনুপাত 2:1। তার মানে এখানে ইনগ্রিডিয়েন্ট বা উপাদান হচ্ছে পানি এবং কমলা। রসের মধ্যে কিছু আছে পানি, কিছু আছে কমলা। ঠিক আছে, তাহলে পানি ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে, আগের অঙ্কে বলতেছিল কত লিটার পেট্রোল মিশালে, আর এবার তা না বলে বলতেছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে, একই কথা। তার মানে এই মিশ্রণের মধ্যে আরো কতটুকু কমলার রস মিশালে, কমলার রস বৃদ্ধি করতেছে মানে কমলার রস মিশাচ্ছে, তাহলে পরিবর্তন হবে কি কমলার রস। তার মানে এবার পানি অপরিবর্তিত থাকবে। বলছে তাহলে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি ওল্ড মিক্সচারটা অ্যানালাইসিস করি। ওল্ড মিক্সচারে কি হবে, দেখেন এখানে ওয়াটার আর হচ্ছে কমলার রস, এই যে ওয়াটার হচ্ছে W, কমলার রসকে আমি ও দ্বারা প্রকাশ করতে, ওতে অরেঞ্জ। হ্যাঁ, কত 2:1। তাহলে ওয়াটার কত আছে, তাহলে ওয়াটার বের করবেন, যেটা বের করবেন সেই অনুপাত উপরে। তাহলে ওয়াটারের অনুপাত 2, তাহলে 2 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল, এই যে 2 আর 1 যোগ করলে 3, কিন্তু মোট পরিমাণ কত, মোট পরিমাণ এই যে 60 লিটার। এই 3 দিয়ে এটা 60 যাবে হচ্ছে 20, 20 দ্বিগুণী কত 40, তার মানে ওয়াটার আছে 40 লিটার। তাহলে অরেঞ্জ কত, এই টোটাল 60 লিটার থেকে 40 লিটার বাদ দিলে 60 - 40 = 20 লিটার। ঠিক আছে, আমি অ্যানালাইসিস করে বের করে ফেললাম কতটুকু ওয়াটার আছে, কতটুকু অরেঞ্জ আছে। এখন নতুন মিক্সচারে চলে আসি। এখন আমাকে বলেন এই নতুন মিক্সচারে আমি কি মিশাইছি, নতুন করে আমি কমলার রস মিশাইছি। এই যে কমলার রসের পরিমাণ কতটুকু বৃদ্ধি করলে, মানে নতুন করে কমলার রস কতটুকু মিশালে, তার মানে কমলার রস মিশাইছি, তাহলে পানির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পানি আগে ছিল 40 লিটার, এই নতুন মিশ্রণেও পানি 40 লিটারই থাকবে। বুঝছেন, যে জিনিসটা পরিবর্তন হবে না সেটা নিয়ে কাজ করব, কারণ ওই জিনিসটা আমরা জানি, ওই জিনিসটার মান জানা, এই জানা জিনিস নিয়ে কাজ করতেছি। এক্ষেত্রে করলে তাদের অনুপাত হবে 1:2। তার মানে এই ক্ষেত্রে অনুপাতটা হবে ওয়াটার ইস টু অরেঞ্জ কত 1:2। তাহলে ওয়াটারের পরিমাণ অন অনুপাত, এই অনের সাথে এক্স গুণ করলে এক্সই হয়। অরেঞ্জের পরিমাণ 2 অনুপাত, তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে 2x। এবার আমাকে বলেন, এদিকে তাকান, তাহলে এখানে ওয়াটারের পরিমাণ এক্স আর এখানে ওয়াটারের পরিমাণ 40, অর্থাৎ এই এক্স এর মান কত 40। দেখেন এখানে ওয়াটার এক্স আর ওয়াটারের পরিমাণ 40, অর্থাৎ এক্স ও ওয়াটার, এই 40 ও ওয়াটার, তার মানে এক্স আর এই ওয়াটার 40 সমান। তাহলে অতএব x = কত 40, x এর মান 40 পেয়ে গেছেন। এখন এই x এর মানটা এখানে বসালে কি পাবেন, এই যে অরেঞ্জের মান পাবেন। তাহলে অতএব অরেঞ্জ কত 2x, তাহলে 2 × x এর মান 40 = 80 লিটার। তার মানে নতুন মিশ্রণে অরেঞ্জ হচ্ছে 80 লিটার। তাহলে আগের মিশ্রণে অরেঞ্জ কত ছিল, এই দেখেন আগের মিশ্রণে অরেঞ্জ ছিল 20 লিটার। তাহলে নতুন করে কতটুকু মিশাইছেন, এই যে 80 লিটার থেকে আগের মিশ্রণের 20 লিটার বাদ দেন, তাহলে 80 - 20 = 60 লিটার। কোনো কঠিন অঙ্ক না, এটা সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড লাগবে। পরীক্ষার হলে আপনি একটা অঙ্ক করার জন্য 40-45 সেকেন্ড সময় পাবেন, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। হ্যাঁ, পরীক্ষার হলে একটা অঙ্ক সলভ করার জন্য আপনি 30 থেকে 45 সেকেন্ড সময় পাবেন। সুতরাং এটা মনে করেন না যে ভাই 30-40 সেকেন্ড সময় পাবো কিনা। ঠিক আছে, নেক্সট 70 লিটার পেট্রোল অকটেনের মিশ্রণে, তার মানে এখানে মিশ্রণটা কিসের, পেট্রোল এবং অকটেন। ওকে ফাইন, 70 লিটার পেট্রোল অকটেনের মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2। তার মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পেট্রোল আর একটা হচ্ছে অকটেন, নো প্রবলেম। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে, এবার মিশাইছি অকটেন, তার মানে অকটেন পরিবর্তন হয়ে যাবে, পেট্রোল পরিবর্তন হবে না। মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 2:1 হবে, কোনো প্রবলেম নেই। তাহলে ওল্ড মিক্সচার মানে পূর্বের মিক্সচারটা আমরা অ্যানালাইসিস করে বের করে ফেলি যে এর মধ্যে কোন জিনিসটা কতটুকু আছে। তাহলে পেট্রোল ও অকটেনের অনুপাত মানে পেট্রোল ইস টু অকটেন কত 5:2। তাহলে এখানে পেট্রোল কতটুকু আছে, তাহলে পেট্রোল উপরে যাবে 5, নিচে 5 আর 2 কত 7, ইন্টু মোট পরিমাণ কত 70। এই 7 দিয়ে 70 যাবে 10 বার, 10 আর 50 গুণ করলে 10 আর 5 গুণ করলে 50, মানে পেট্রোল 50। তাহলে অকটেন কত, এই টোটাল 70 থেকে 50 বাদ দেন, 70 - 50 = 20। এটুক করতে মাত্র 10 সেকেন্ড সময় লাগবে আপনার, তার বেশি একটুও না। আপনি তো কাউকে বোঝাবেন না পরীক্ষা হলে, তাই না?
এবার নিউ মিক্সারে চলে আসতেছি। নিউ মিক্সারে কি পরিবর্তন হবে না দেখেন, এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মিশালে, তার মানে মিশাইছেন অক্টেন, তার মানে অক্টেন তো পরিবর্তন হয়ে গেছে। তাহলে পরিবর্তন হয়নি কি পেট্রোল, তাহলে পেট্রোল এখানে ছিল এই যে 50 লিটার, তার মানে এই মিশ্রণেও পেট্রোল 50 লিটারই থাকবে, এটুকু বুঝছেন? ওকে, যেটা পরিবর্তন হবে না সেটা নিয়ে কাজ করবো। কেন? কারণ যেটা পরিবর্তন হয় না ওই জিনিসটা আমাদের জানা, এখানেও জানা এখানেও জানা, এই জন্য এটা নিয়ে কাজ করতেছি। বুঝতে হবে যে কেন, মানে যেটা পরিবর্তন হচ্ছে না সেটা নিয়ে কাজ করতেছি, বুঝছেন? আচ্ছা, আর এই নতুন মিশ্রণে পেট্রোল আর অক্টেনের অনুপাত কত হবে? 2:1, তার মানে পেট্রোল ইসটু অক্টেন ইজ ইকুয়াল টু 2:1। তাহলে পেট্রোলের পরিমাণ 2 অনুপাত, তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x, অক্টেনের পরিমাণ 1 অনুপাত, 1 এর সাথে x গুণ করলে x। এইবার দেখেন পেট্রোলের পরিমাণ আছে কত? 50, আর পেট্রোলের পরিমাণ এখানে কত? 2x, তার মানে এই 2x ও পেট্রোল, এই 50 ও পেট্রোল, তাহলে এই 2x আর 50 সমান, তাহলে অতএব 2x ইজ ইকুয়াল টু 50, তাহলে x ইকুয়াল টু কত? এই 2 দিয়ে ভাগ করলে 25। এই x এর মানটা এখন এখানে বসাই দেন, তো x এর মান, তো অক্টেনের পরিমাণ তো x এর মান, তাই না? অক্টেনের পরিমাণ কি x, আবার বেড়েছে কি x, তার মানে এই x এর মান আর অক্টেনের মান সমান, তাহলে x এর মান 25, মানে আসলে অক্টেনের মান 25, তাহলে অক্টেন ইকুয়াল টু x, মানে অক্টেন ইকুয়াল টু 25। তাহলে নতুন মিশ্রণে অক্টেন হচ্ছে 25, আর আগের মিশ্রণে অক্টেন ছিল কত? এই যে 20। তাহলে মিশাইছি নতুন করে কত? এই 25 থেকে 20 বাদ দেন, তাহলে 25 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 5 লিটার। খুবই সহজ, সি নাম্বার অপশন ইজ রাইট। এর চেয়ে সহজ মেথড হতে পারে না ভাই, কিন্তু একটা প্রথম অঙ্ক করার সাথেই হাইপড হবেন না, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, কারণ আমি আপনাকে একই টাইপের আরো কিছু কোশ্চেন সলভ করাবো, যাতে আপনার প্রথমটাই না বুঝলে পরেরটা, তারপরেরটা, এরকম করতে করতে একসময় বুঝবেনই। হ্যাঁ, টেনশন করা লাগবে না। এইবার আপনারা আমাকে বলেন তো যে এই যে টাইপটা করলাম এটা কি খুব কঠিন? খুব কঠিন? বা এই যে নিয়মটা আমরা সলভ করতেছি এটা খুব কঠিন? একেবারেই কঠিন না, কিন্তু খুবই সহজ। কিন্তু মানে অনেকে আছে কি একটা অঙ্ক না বুঝলে আমি হাইপড হয়ে যাই। হ্যাঁ, হাইপড হবেন না, একটু সময় দিবেন, আমি তো আসি। হ্যাঁ, ভয় পাচ্ছেন কেন? আমি তো আসি বোঝানোর জন্য। নেক্সট দেখেন, এই একই কোশ্চেন আবার একটু ভিন্ন ফর্মে আসছে, শতকরা ফর্মে আসছে। আসুক, সমস্যা নেই, যেভাবে আসুক আমরা সলভ করে ফেলবো। আচ্ছা, কি বলছে? 64 গ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণ, তার মানে এখন মিশ্রণের মধ্যে কিছু আছে বালি, কিছু আছে পাথরের টুকরা। ওকে ফাইন। মিশ্রণে বালির পরিমাণ 25%। এইবার একটু আগে কি ছিল? অনুপাত দেওয়া ছিল, এবার অনুপাত না দিয়ে পার্সেন্টেজ দিছে। বলছে কত গ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। তার মানে ওল্ড মিক্সারটা অ্যানালাইসিস করে বের করে ফেলি যে এর মধ্যে বালি কতটুকু আছে, পাথর কতটুকু আছে। দেখেন ওল্ড মিক্স, দেখেন তাহলে বালির ইংরেজি হচ্ছে স্যান্ড, স্যান্ডের প্রথম অক্ষর হচ্ছে এস, আবার পাথরের টুকরা এর প্রথম অক্ষর স্টোন এস, তাহলে দুইটাই যেহেতু এস হয়ে যাচ্ছে, তাহলে আমি যখন বালি ইস্টু পাথর লিখবো মানে স্যান্ড ইস্টু স্টোন, তখন বুঝতে পারবো না কোনটা স্যান্ড কোনটা স্টোন, দুটাই তো এস। তাই আমরা কি করব? আমি বালিকে বি দ্বারা প্রকাশ করবো, বিতে বালি, আর পাথরকে পি দ্বারা প্রকাশ করবো, পিতে পাথর, ব্যাস। তাহলে বালি ইস্টু পাথর, ঠিক আছে। এখন এখানে তো অনুপাত দেওয়া নাই, এখানে কি বলছে? 64 গ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। কার 25%? এই যে টোটাল যে মিশ্রণ আছে 64 গ্রাম এর 25%, তার মানে বালি ইজ ইকুয়াল টু, বালি কতটুক? 25%। কার? এই যে টোটাল মিশ্রণ 64 এর, তাহলে বালি ইকুয়াল টু 64 এর 25%, ঠিক আছে। তাহলে 64 এর মানে গুণ 25% মানে 25, আর পার্সেন্ট তোলার জন্য কি 100 দিয়ে ভাগ, এটা তো বোঝেন। পার্সেন্ট তোলার জন্য এটাকে কি 100 দিয়ে ভাগ। এবার এই 25কে 25 দিয়ে 100 এর মধ্যে যাবে 4 বার, এই 4 দিয়ে 64 এর মধ্যে যাবে 16 বার, 4 16 তে 64, তার মানে বালি 16 গ্রাম। তাহলে বালি আছে 16 গ্রাম, এটা বুঝছেন। তাহলে পাথর কত গ্রাম? এই যে টোটাল 64 থেকে বালি 16 বাদ দেন, তাহলে 64 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 48 গ্রাম, এটা বুঝছেন। তার মানে প্রথম মিশ্রণটা অ্যানালাইসিস করে বালি কতটুকু আছে, পাথর কতটুকু আছে, এটা বের করে ফেললাম। ঠিক আছে, বালি কতটুকু আছে, পাথর কতটুকু আছে বের করে ফেললাম। এবার নিউ মিক্সারে চলে যাচ্ছি। এখন আমাকে বলেন নতুন করে মিশাইছে কি? কত গ্রাম বালি মিশালে, তার মানে নতুন করে মিশাইছি বালি। নতুন করে যেহেতু আমি বালি মিশাইছি, তার মানে বালি তো পরিবর্তন হয়ে গেছে, তাহলে পাথর পরিবর্তন হবে না, অর্থাৎ পাথর এখানে যতটুকু ছিল এখানেও ততটুকু থাকবে, কারণ নতুন করে তো আমি পাথর মিশাইনি। তাহলে পাথর কত ছিল? 48 গ্রাম, তাহলে এই নতুন মিশ্রণেও পাথর 48 গ্রামই থাকবে, ঠিক আছে। পাথর 48 গ্রামই থাকবে।
এখন নতুন মিশ্রণে পাথরের পরিমাণ কত? 40%। এদিকে তাকান, তার মানে এই নতুন মিশ্রণে এখন পাথরের পরিমাণ 40%। তাহলে মনোযোগ দিন প্লিজ। তাহলে এই নতুন মিশ্রণে পাথর যদি 40% হয়, তাহলে বালি কয় পার্সেন্ট? কারণ এই বালি আর পাথর মিলেই তো মোট মিশ্রণটা, তাই না? তাহলে তার মধ্যে পাথর যদি 40% হয়, মোট মিশ্রণকে 100% ধরতে হয় না? ইয়েস। তাহলে পাথর যদি 40% হয়, তাহলে বালি হবে 60%। দুটা মিলে তো 100, তাই না? তার মানে নতুন মিশ্রণে পাথরের টুকরা হবে হচ্ছে 40%, অঙ্কে বলা আছে। তাহলে বালির টুকরা, বালির পরিমাণ কত? 60%, তাই না? বালির টুকরা 50%, সরি 60%। এই তো, তার মানে আমাদের বের করতে হবে কি, কত গ্রাম বালি মিশালে, অর্থাৎ এই নতুন মিশ্রণে বালির পরিমাণটা বের করতে হবে। তাহলে আমি দুই ভাবে করে দিব। একটা হচ্ছে নাম্বার 1, দেখেন তাহলে পাথরের পরিমাণ এখানে কত? 40%, আর পাথরের অ্যাকচুয়াল পরিমাণ কত? 48 গ্রাম। তার মানে এই 40% পাথর বোঝাচ্ছে, এই 48 গ্রামও পাথর বোঝাচ্ছে, তাই না? তাহলে কি আমি বলতে পারি না এই 40% ইজ ইকুয়াল টু 48? তাহলে 40% ইজ ইকুয়াল টু 48 গ্রাম। অতএব 1% ইজ ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 40। এখন আমরা বের করতে বালির পরিমাণ, তাই না? তাহলে বালি মানে কত? 60%। তাই আমরা এখানে লিখবো অতএব 60% ইজ ইকুয়াল টু 48 গুণ 60 ডিভাইডেড বাই 40। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 4 দিয়ে 48 এর মধ্যে 4 12 48, এই 12 আর এই যে 6 আর 12 গুণ করলে 72। তার মানে 60% এর ভ্যালু আসছে 72। আর 60% মানে কি বোঝাচ্ছি? বালি বোঝাচ্ছি। তার মানে এই নতুন মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 72 গ্রাম। দেখেন এদিকে তাকান, বালির পরিমাণ 60%, আর 60% এর ভ্যালু বের করছে কত? 72। তার মানে বালির পরিমাণ যেহেতু 60%, তাহলে 60% যে ভ্যালু বের হয়েছে সেটা আসলে বালিকে বোঝাচ্ছে। তার মানে বালি হচ্ছে 72 গ্রাম, অর্থাৎ এই নতুন মিক্সচারে বালির পরিমাণ 72 গ্রাম। তাহলে বালি আগে কত ছিল? বালি আগে ছিল 16 গ্রাম। তাহলে নতুন করে কতটুকু মিশাইছি? এই 72 গ্রাম থেকে আগে 16 গ্রাম বাদ দিতে হবে। তাহলে 72 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 56 গ্রাম। 56 গ্রাম নতুন করে মিশানো হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? 56 গ্রাম। বোঝা গেছে? এটা কি বুঝছেন? এই নিয়মটা বুঝছেন? এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, অনুপাতে দেওয়া নাই, তাই আমরা পার্সেন্টেজ ধরে ধরে করছি। হ্যাঁ, আর একটা দেখাবো, টেনশন করেন না। এখানে কি বুঝছেন? এখানে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বুঝছেন এই ব্যাপারটা? বলেই দিছে যে কত গ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরা হবে 40%। তো একটা মিশ্রণের মধ্যে বালি আছে আর পাথর আছে, তাহলে বালি আর পাথর মিলেই তো 100%। তার মধ্যে পাথরের টুকরা বলছে 40%, তাহলে বাকি 60% কি? বাকি 60% বালি, তাই না? এই জন্য বালির পরিমাণ 60%। এটা কোশ্চেনে দেওয়া নাই, আমরা এখানে কিভাবে বুঝলাম? ওই যে টোটাল 100% হচ্ছে বালি পাথর মিলে কি 100%? তাহলে পাথর যদি 40% হয়, তাহলে বাকি 60% হচ্ছে বালি, ঠিক আছে? এখন পাথর 40%, আবার এই নতুন মিশ্রণে পাথরের পরিমাণ যে 48 গ্রাম, তাহলে এই 40% পাথরকে বোঝাচ্ছে, এই 48ও পাথরকে বোঝাচ্ছে, অর্থাৎ এইটা আর এটা সমান। তাই লিখছি 40% ইকুয়াল টু 48। এখান থেকে 60% কত সেটা বের করতেছি। কেন 60% এর মান বের করতেছি? কারণ 60% দ্বারা কে বালিকে বোঝাচ্ছে, তা আমরা তো বালির মানটা বের করতে হবে, তাই না? তাই তো। তাহলে 60% এর ভ্যালু কতটুক? 72। তার মানে 60% যেহেতু বালিকে বোঝাচ্ছে, তাহলে 60% এর ভ্যালু যে 72 আসছে, তাই 72 আসলে বালির পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে বালি হচ্ছে 72 গ্রাম এই নতুন মিশ্রণে। তাহলে আগের মিশ্রণে তো বালু ছিল 16 গ্রাম, তাহলে এই 72 গ্রাম কিভাবে হয়েছে? ওই যে নতুন করে বালির মধ্যে মিশাইছি। তাহলে কতটুকু মিশাইছি? 72 থেকে আগের 16 বাদ দিলে যা আসবে তাই 56 গ্রাম। ক্লিয়ার? না, এটা কঠিন না, এটাও কঠিন না। দেখেন এখন অনেকে বলে যে ভাই এইখানে অনুপাত দিয়ে করা যাবে না। এখানে অনুপাত দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। দেখেন এদিকে তাকান, এই যে দেখেন নতুন মিশ্রণে কিন্তু পাথরের পরিমাণ সেম থাকবে, কারণ আমি কি কত গ্রাম বালি মিশালে, তার মানে আমরা মিশাইছি বালি, তার মানে পাথরের পরিমাণ চেঞ্জ হবে না। দেখেন তাহলে পাথর আগে 48 ছিল, এখানেও পাথর কত হবে? 48 হবে। এই পাথর 48 হবে। এখন নতুন কত গ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। তার মানে এই মিশ্রণে পাথর 40%। আমাকে বলেন পাথর যদি 40% হয়, তাহলে বাকিটা কি? বাকিটা বালি। তাহলে পার্সেন্টেজ মানে টোটাল অ্যামাউন্টকে তো 100 ধরতে হয়। তার মানে এই মিশ্রণের মধ্যে যে বালি আর পাথর আছে, এই বালি আর নতুন মিশ্রণে যে বালি আর পাথর আছে, এই বালি আর পাথর মিলে তো 100%। তার মধ্যে পাথর যদি 40 হয়, তাহলে বাকি 100% হতে হলে কত লাগে? 60 না? এই 60% কি? 60% হচ্ছে বালি।
তাহলে পাথর 40% কোশ্চেনে বলা আছে, এই যে। তাহলে বালি কত হবে? 100 - 40 মানে 60%। এইখান থেকে আপনি বালি পাথরের অনুপাত বের করে ফেলতে পারেন। এই যে বালি ইস্টু পাথর, তাহলে বালি মানে কত? এই যে বালি মানে 60, ইস্টু মানে ভাগ না, পাথর মানে 40। এটা কাটা। তো এটার সাথে পার্সেন্টেজ ছিল, এটার সাথে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ কাটা, এই দুটা কাটা। 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 2 দুগুণী 4, তাহলে 3:2। এটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে বালি ইস্টু পাথর 3:2। এর আগের অঙ্কগুলোতে এরকম অনুপাত দেওয়া থাকতো। এখানে অনুপাত না দিয়ে শতকরা দেওয়া আছে, সেই শতকরা থেকে অনুপাতটা বের করে ফেলা যাবে, সমস্যা নাই। তাহলে বালি হচ্ছে 3 অনুপাত, 3 অনুপাতের সাথে x গুণ করলে 3x। পাথর হচ্ছে 2 অনুপাত, তাহলে 2 অনুপাতের সাথে x গুণ করলে 2x। এইবার আমাকে বলেন, এই কোশ্চেনে পাথর আছে 48 আর পাথরের ধরছি হচ্ছে 2x, তাহলে এই 2x আর 48 সমান, তাহলে 2x ধরবেন 48। তাহলে আপনার x কত? এই 2 দিয়ে 48 কে ভাগ করলে 24। এই x এর মান 24, এই x এর মানটা এখন এখানে বসায় দেন। এই যে বালি মানে কত? 3x। তাহলে বালি কত হবে? এই যে 3x, তাহলে 3 × x এর মান 24, 3 24 কত? 72। এটা বের করছিলাম একটু আগে, মনে আছে? তাহলে বালি যদি 72 হয় নতুন মিশ্রণে, আর পুরাতন মিশ্রণে বালি 16 ছিল, তাহলে নতুন করে মিশাইছি কতটুক? এই 72 থেকে 16 বাদ দিলে 72 - 16 = 56। পরীক্ষার হলে আপনি কাউকে বোঝাবেন না যে আপনার এই অঙ্ক করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, পরীক্ষার হলে আপনি জাস্ট নিজের জন্য করবেন। শতকরা দিয়ে করলেও হবে, যদি মনে করেন যে ভাই শতকরা থেকে আমি অনুপাত বের করে তারপরে করবো, তাও হবে, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা করেন। এরপরে আর একটা অঙ্ক নিচ্ছি, দেখেন 40 কেজি জৈব ও ইউরিয়া সারের মিশ্রণ। দেখেন একই কোশ্চেন, বালি পাথরের জায়গায় জৈব ও ইউরিয়া সার। দেখেন 40 কেজি জৈব ও ইউরিয়া সারের মিশ্রণে জৈব সারের পরিমাণ 10%। ওকে ফাইন। বলছে কত কেজি জৈব সার মিশালে, মানে নতুন করে জৈব সার মিশাচ্ছি, মিশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ 20% হবে। তাহলে ওল্ড মিক্স মানে ওল্ড মিক্স বলতে এই নতুন করে কিছু মিশানোর আগের কথা বলছি। তাহলে এখানে দেখেন 2 প্রকার সার, জৈব আর ইউরিয়া সার। হ্যাঁ, তাহলে জৈব সারকে আমরা জি দ্বারা প্রকাশ করব, ইউরিয়া সারকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, ওকে। আচ্ছা, জৈব ও ইউরিয়া সারের মিশ্রণ কত? মোট 40 কেজি, সেখানে জৈব সারের পরিমাণ 10%। তাহলে এই যে এখানে জৈব সার, এই যে জিতে জৈব সার কত? 10%। কার? এই টোটাল অ্যামাউন্টের 10%। তাহলে টোটাল হচ্ছে 40 কেজি, তাহলে 40 এর 10%। তো আপনি কি এই এরটা লিখবেন না? আপনি জানেন যে 40 এর 10% বের করা মানে 40 গুণ 10% মানে 10/100। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তো সরাসরি টুক করবেন। এটা কাটা, এটা কাটা, উত্তর হচ্ছে 4 কেজি। সরি, উত্তর না, উত্তর। তাহলে জৈব সারের পরিমাণ 4 কেজি। তাহলে ভাই ইউরিয়া সারকে ইউ দ্বারা প্রকাশ করলাম, তাহলে ইউরিয়া সার কত? এই টোটাল 40 কেজি থেকে জৈব সার 4 কেজি বাদ দিলে 36 কেজি। এই যে পুরাতন মিশ্রণ অ্যানালাইসিস করে কতটুকু জৈব সার ছিল, কতটুকু ইউরিয়া সার ছিল বের করে ফেলছি। ঠিক আছে, এখন নিউ মিক্স। এই নিউ মিক্সারে কি হবে? দেখেন নতুন করে মিশাইছেন কি? কত কেজি জৈব সার মিশালে, তার মানে নতুন করে জৈব সার মিশাইছেন, তার মানে জৈব সারের পরিমাণ পরিবর্তন হয়ে গেছে। তার মানে ইউরিয়া সারের পরিমাণ পরিবর্তন হবে না, অর্থাৎ ইউরিয়া সার এখানে 36 ছিল, ইউরিয়া সার এখানেও 36 কেজিই থাকবে। ঠিক আছে, এবার কি বলছে? নতুন করে কত কেজি জৈব সার মিশালে এই মিশ্রণে জৈব সারের পরিমাণ হবে 20%। তার মানে জৈব সার = 20%। টাকান, তা জৈব সার যদি 20% হয়, তাহলে এই মিশ্রণের মধ্যে আছে জৈব সার আর ইউরিয়া সার। তা জৈব সার 20% হলে ইউরিয়া সার 80%, কারণ এই দুইটা মিলে তো 100% হবে, তাই না? তাই না? তার মানে ইউরিয়া সারের পরিমাণটা এখানে বলা নাই, বুঝে নিতে হবে 80%। এইবার দেখেন এখানে আছে কি? ইউরিয়া সার আছে 36 কেজি আর ইউরিয়া সারের পরিমাণ আছে 80%। তার মানে এই 80% ইউরিয়া সারকে বোঝাচ্ছে, এই 36 কেজিও ইউরিয়া সারকে বোঝাচ্ছে, অর্থাৎ এই 80% এই 36 কে বোঝাচ্ছে। তাই আমরা লিখবো 80% = 36। বোঝা যাচ্ছে? 80% = 36, অতএব 1% = 36 ডিভাইডেড বাই 80। অতএব আমরা এখান থেকে তো জৈব সারের পরিমাণ বের করবো, তা জৈব সার মানে তো 20%, তাই আমরা 20% এর ভ্যালু বের করবো, কারণ জৈব সারের পরিমাণ 20%। তাই আমরা লিখবো অতএব 20% = না এখানে, আচ্ছা ছোট করে লিখতে হবে। 80% = 36, 1% = 36/80, অতএব 20% = 36 গুণ 20 ডিভাইডেড বাই 80। হ্যাঁ, দেখেন এটা যেটা যাবে 4 বার, 4 20 আসে, 4 দিয়ে এটা যাবে 9 বার, তার মানে 9। তার মানে 20% এর ভ্যালু বের হয়েছে 9, বুঝছেন? 20% এর ভ্যালু 9, আর 20% বলতে আসলে জৈব সারকে বোঝাচ্ছিল। তাহলে 20% এর ভ্যালু 9 বের হয়েছে, মানে আসলে জৈব সারের মান বের হয়েছে। তার মানে জৈব সারের মান নতুন মিশ্রণ 9 কেজি, জৈব সার আগে ছিল 4 কেজি, তাহলে নতুন করে মিশাইছেন কয় কেজি?
এই 9 কেজি থেকে আগের 4 কেজি বাদ দেন, তাহলে 9 - 4 = 5 কেজি। এখন আমাকে বলেন এটা কি খুব কঠিন? এই মেথড কি খুব কঠিন? অবশ্যই রেশিও করে আনা যাবে, এখানেও রেশিও করতে পারবেন, কিন্তু এখানে রেশিও করলে জিনিসটা বড় হয়ে যাবে। আমরা রেশিও কেন করব? এখানে 10% হলে ওটাকে 90, আরেকটাকে 90% ধরতে হবে, তারপর বের করতে হবে, কেন করব না? করব না। আচ্ছা, শতকরা করবেন না, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। দেখেন এদিকে দেখেন, শতকরাটাই করবেন আপনি। যখন শতকরা চ্যাপ্টারটা পড়াবো না, তখন এই শতকরাটাই আপনি পছন্দ করবেন। ভাই এটাই তো ভালো, আমি বললাম। ওকে ফাইন। তো জৈব সার কত পার্সেন্ট? জৈব সারের পরিমাণ 20% হবে। দেখেন এদিকে তাকান, নতুন করে কত কেজি জৈব সার মিশালে, তার মানে আপনি নতুন করে জৈব সার মিশাইছেন, তার মানে জৈব সারের মান তো পরিবর্তন হবে, তার মানে ইউরিয়া সারের পরিমাণ পরিবর্তন হবে না, অর্থাৎ ইউরিয়া সারের পরিমাণ এখানেও যা এখানেও তাই। তাহলে ইউরিয়া সার এখানে ছিল 36 কেজি, এখানেও 36 কেজি। যে জিনিসটা পরিবর্তন হবে না সেটা নিয়ে আমরা কাজ করব, বুঝছেন? তাহলে ইউরিয়া সার 36 কেজি। এবং কোশ্চেনে বলে দিছে যে কত কেজি জৈব সার মিশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ 20% হবে। তার মানে এই নতুন মিশ্রণে জৈব সার 20%, জৈব সার 20%, জৈব সার 20% হলে ইউরিয়া সার তো ভাই 80% হবে। এইখান থেকে জৈব সার আর ইউরিয়া সারের অনুপাত বের করে ফেলবো। এই নতুন মিশ্রণে জৈব সার আর ইউরিয়া সারের অনুপাত বের করে ফেলবো, জৈব ইস্টু ইউরিয়া। তাহলে জৈব মানে হচ্ছে 20% আর ইউরিয়া মানে হচ্ছে 80%। এই 0 0 কাটা, 2 1 কে 2, 4 2 8, মানে 1/4, মানে 1:4, বুঝছেন? তার মানে নতুন মিশ্রণে জৈব সার আর ইউরিয়া সার হচ্ছে 1:4। তাহলে জৈব সারের পরিমাণ এই 1 এর সাথে x গুণ করলে 1x মানে x, ইউরিয়া সারের পরিমাণ এই 4 এর সাথে x গুণ করলে মানে 4x। এখন এখানে দিয়ে আছে দেখেন, এই যে ইউরিয়া সারের পরিমাণ 36 কেজি আর ইউরিয়া সারের মান ধরছি 4x, তাহলে এই 4x ইউরিয়া সারকে বোঝাচ্ছে, এই 36 ইউরিয়া সারকে বোঝাচ্ছে। তাহলে 4x = 36, তাহলে 4x = যদি 36 হয়, তাহলে x = কত হবে? এই 4 গুণ আছে, এই পাশে ভাগ হবে, 36 কে 4 দিয়ে ভাগ করলে 9। এই যে x এর মান 9, এই x এর মানটা এখন জৈব সার বের করবেন। এখানে জৈব সার কতটুকু সেটা বের করবেন না? তো জৈব সার কত? জৈব সার মানে তো x, তাহলে x এর মান বের হইছে মানে আসলে এই জৈব সারের মান বের হইছে, তাহলে জৈব সার = কত? x, তাহলে x মানে 9, তাহলে জৈব সার 9। তাহলে নতুন মিশ্রণে জৈব সার 9 কেজি, তাহলে আগের মিশ্রণে জৈব সার ছিল 4 কেজি, তাহলে এই 9 কেজি কেমনে হইছে? নতুন করে কিছু মিশাইছি তাই তো হইছে। তাহলে নতুন করে কতটুকু মিশাইছি? এই 9 কেজি থেকে আগের 4 কেজি বাদ দিতে হবে, তাহলে 9 - 4 = 5 কেজি। ঠিক আছে? এবার কি বোঝা গেছে? দেখেন এখানে বলছে একটি সংকর ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত 5:2। আমি দুই ভাবেই করাইছি, যার যেভাবে ভালো লাগে নিবেন, কোনো সমস্যা নেই। আমি দুই ভাবেই করাই দিছি, যার যেভাবে ভালো লাগে তিনি সেইভাবেই করবেন, কোনো সমস্যা নেই। শতকরাটা বেশি সহজ লাগবে আপনার, যখন শতকরা করাবো তখন আপনি এইভাবেই করবেন, শতকরার নিয়মেই করবেন, আমি জানি। একটি সংকর ধাতু, সংকর মানেই মিশ্রণ, বুঝছেন? সংকর ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত 5:2। তার মানে একটা সংকর ধাতু আছে, মানে মিশ্রণ আছে, যার মধ্যে আছে কিছু আছে কপার, কিছু আছে জিঙ্ক। এই কপার আর জিঙ্কের অনুপাত কত? 5:2। ওকে, যদি 17 কেজি 500 গ্রাম, 17 কেজি 500 গ্রাম মানে কি বুঝছেন? মানে 17 কেজি আরো 500 গ্রাম, এই 500 গ্রাম মানে আবার হাফ কেজি। 1000 গ্রামে 1 কেজি না? 1000 গ্রামে 1 কেজি না? তাহলে 500 গ্রাম মানে কত? হাফ কেজি। হাফ কেজি মানে 0.5 কেজি, বুঝছেন? তার মানে 17 কেজি 500 গ্রাম, তো একটা অংশ কেজিতে আছে, একটা অংশ গ্রামে আছে, এটা করা যাবে না। দুইটা অংশকে সেম একক বানাই ফেলতে হবে। তার মানে এটা কেজিতে আছে, এটাকেও কেজি বানাই ফেলতে হবে, অথবা এটা গ্রামে আছে, এটাকেও গ্রামে বানাই ফেলতে হবে, আপনার যেটা ইচ্ছা করতে পারেন। তাহলে 17 কেজি আর 500 গ্রাম মানে 0.5 কেজি, তাহলে টোটাল হচ্ছে 17.5 কেজি। আমার কথা কি বুঝছেন? কিছু অংশ কেজিতে, কিছু অংশ গ্রামে রাখা যাবে না, এটাকে দুইটাকে সেম একক বানাতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে 17 কেজি 500 গ্রাম শঙ্করে, এই যে এই জায়গাটা একটা দাড়ি আছে, দাড়িটা হবে না, হ্যাঁ। 17 কেজি 500 গ্রাম শঙ্কর, এটা মিসিং থাকবে। কত নাম্বার এটা? আচ্ছা,
17 কেজি 500 গ্রাম শঙ্করে আরো 1.25 কেজি জিঙ্ক মিশ্রিত করা হয়, তবে নতুন শঙ্করে কপার ও জিঙ্কের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে আগে আমি দেখেন, একটি শঙ্কর ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত 5:2। ঠিক আছে, তাহলে ওল্ড মিক্স, এই ওল্ড মিক্সে কপার এবং জিঙ্কের অনুপাত, কপার ও জিঙ্কের অনুপাত কত? 5:2। তাহলে কপার ইস টু জিঙ্ক হচ্ছে কত? 5:2। আচ্ছা, যদি 17 কেজি 500 গ্রাম, খেয়াল করেন, তার মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 17 কেজি 500 গ্রাম, মানে 17.5 কেজি। হ্যাঁ, তাহলে এখানে কপার মানে এই কপার এবং জিঙ্ক টোটাল মিলে হচ্ছে 17 কেজি 500 গ্রাম, মানে 17.5 কেজি। তাহলে তার মধ্যে কপার কতটুকু আছে? কপার কতটুকু আছে? তাহলে কপার যখন বের করবেন, তাহলে 5 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 2 7 ইন্টু এই কপার আর জিঙ্কের মোট পরিমাণ এই যে দেওয়া আছে 17 কেজি 500 গ্রাম, মানে 17.5। এবার এই 7 দিয়ে এটা কাটাকাটি করতে হবে। ওই দশমিকের কথা ভুলে যান, মনে করেন এই সংখ্যাটা 175। 175 চিন্তা করে কাটান, তারপর দশমিক বসায় দেন। 7 দিয়ে 17 মধ্যে যাবে 2 বার, 7 2 14 থাকলো 3, 3 এর পরে 5, 35। 5 সাথে 35, সরি 5 সাথে 35, আর এই যে দশমিক ছিল এখানে, এখানে বসায় দেন, শেষ। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে 2.5 বার যায়। ওই দশমিকের জন্য আবার দশমিক তুলে দিয়ে আবার ই করে দরকার নেই। এবার 5 দিয়ে 2.5 কে গুণ করেন, 5 দিয়ে 2.5 কে না গুণ করে 5 দিয়ে 25 কে গুণ করেন। মনে করেন দশমিক নাই, দশমিকের গুণ কিন্তু শিখাইছি, দশমিক ছাড়া আগে চিন্তা করতে হয়। তাহলে 5 25 125। এবারে দশমিকের পরে এখানে কয় ঘর? 1 ঘর। সুতরাং এমন জায়গায় বসাতে হবে যেন দশমিকের পরে 1 ঘর থাকে, তাই এইখানে বসাই দিব যাতে দশমিকের পরে 1 ঘর থাকে, অর্থাৎ 12.5 কেজি। এগুলা ক্যালকুলেশন কিন্তু শিখাইছি। তাহলে কপারের পরিমাণ যদি 12.5 কেজি হয়, তাহলে জিঙ্ক কত? এই যে টোটাল 17.5 কেজি, এই 17.5 কেজি থেকে 12.5 কেজি বাদ দেন, এই 0.5 ক্যান্সেল, 17 থেকে 12 গেলে 5 কেজি। তার মানে জিঙ্কের পরিমাণ 5 কেজি। তাহলে পুরাতন মিশ্রণ অ্যানালাইসিস করে আমরা বের করে ফেলছি যে 17 কেজি 500 গ্রাম যে মিশ্রণটা, এই মিশ্রণের মধ্যে কতটুকু কপার আছে, কতটুকু জিঙ্ক আছে বের করে ফেলছি। এবার নিউ মিক্স, এই নিউ মিক্সারের মধ্যে কি করছে? আরো 17 কেজি 500 গ্রাম শঙ্করে, এই যে 17 কেজি 500 গ্রাম যে শঙ্করটা মানে মিশ্রণটা ছিল, সে তার মধ্যে আরো 1.25 কেজি জিঙ্ক মিশাই দিছে। তাই যে নতুন যে মিশ্রণ, এই নতুন মিশ্রণে কিন্তু ভাইয়া কপারের পরিমাণ পরিবর্তন হবে না, অর্থাৎ কপার আগেও ছিল 12.5, এখানেও 12.5 থাকবে, কারণ কপার তো মিশাইনি। কিন্তু জিঙ্কের পরিমাণ আগে ছিল হচ্ছে 5 কেজি, আর নতুন করে আমি মিশাইছি হচ্ছে 1.25 কেজি। তাহলে মোট জিঙ্ক হবে 5 আর 1.25 6.25। এইটুকু বুঝছেন? এই নতুন যে মিশ্রণ, এখানে জিঙ্ক, এই নতুন মিশ্রণে আরো এতটুকু জিঙ্ক মিশ্রিত করলে তাহলে নতুন যে শঙ্কর, এই যে নতুন শঙ্কর মানে এই যে নিউ মিক্সার, এখানে কপার ও জিঙ্কের অনুপাত কত হবে? অর্থাৎ এইখানে কপার ও জিঙ্কের অনুপাত, তাহলে কপার ইস টু জিঙ্ক। তাহলে কপার যাবে উপরে, কপার মানে 12.5 আর জিঙ্ক মানে 6.25। খেয়াল করে দেখেন, 6 দুগুণী 12, 0.25 দুগুণী 0.5। খেয়াল করছেন? এটাকে 125 চিন্তা করেন, মানে এই 6 দিয়ে 12 কে চিন্তা করেন, আর 0.25 দিয়ে 0.5 কে চিন্তা করেন। তাহলে 6.25 কে 2 দিয়ে গুণ করলে 12.5 হয় না? তাই এইটা দিয়ে কাটলে এটা যাবে 2 বার। নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে উপরে 2 নিচে 1, তার মানে 2:1। তাহলে নতুন মিশ্রণে কপার ও জিঙ্কের অনুপাত 2:1। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার অপশন, রাইট। বুঝছেন আপনারা? 2:1। হয়েছে এটা? এখানে কোনো সমস্যা? এখানে কোনো সমস্যা থাকলে বলেন প্লিজ, কাইন্ডলি একটু বলেন। এখানে যদি কোথাও সমস্যা থাকে সেই জায়গাটা আমাকে ইন্ডিকেট করে দেন। একটা শঙ্কর ধাতু আছে, তার মধ্যে শঙ্করে আছে কি কি আছে? কপার ও জিঙ্কের অনুপাত আছে 5:2। আর এই কপার আর জিঙ্ক মিলে মোট পরিমাণ আছে 17 কেজি 500 গ্রাম, মানে 17.5 কেজি। তাহলে এই 17.5 কেজির মধ্যে কতটুকু কপার আছে, কতটুকু জিঙ্ক আছে, সেটা অ্যানালাইসিস করে বের করে ফেললাম। এবার এই যে 17.5 কেজি মানে মিশ্রণ আছে, এর মধ্যে আরো আমি 1.25 কেজি জিঙ্ক মিশাই দিছি। তা নতুন করে মিশাইছি জিঙ্ক, তার মানে কপারের পরিমাণ তো পরিবর্তন হবে না, অর্থাৎ কপার আগে ছিল 12.5, এখানেও 12.5 থাকবে। কিন্তু জিঙ্ক যেহেতু মিশাইছি, তাহলে জিঙ্ক তো পরিবর্তন হয়ে গেছে। জিঙ্ক আগে ছিল 5, আর মিশাইছি আমি নতুন করে 1.25, তাহলে টোটাল জিঙ্ক 5 + 1.25 6.25। এবার হচ্ছে এই নতুন মিশ্রণে
মানে জিঙ্ক মিশানোর পরে কপার জিঙ্কের অনুপাত কত হবে, ব্যাস। নেক্সট দেখেন, একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে 7:3। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? একটি জারে কি আছে, দুধ আর পানি আছে। আচ্ছা দেখেন, মিল্ক একটা জারের মধ্যে, যে একটা জার, এই জারের মধ্যে কি আছে, মিল্ক ইস টু ওয়াটার। তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত, মিল্ক ইস টু ওয়াটার কত আছে, 7:3, তাহলে 7:3। তাহলে আমি ধরতে পারি মিল্ক আছে 7x আর ওয়াটার আছে 3x, ধরা যায় কিনা, ধরা যায়। এবার কি বলছে, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, এর মানে কি, এর মানে হচ্ছে এই দুধ আর পানির পার্থক্য 8 লিটার, বুঝতে হবে এটা। দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, নিউমিক্সে কি বোঝেন নাই, আসলে আমি বুঝতেছি না কি বোঝেন নাই। নিউমিক্সে আপনি বলেন এখানে মিশাইছেন কি, বলছে যদি 17 কেজি 500 গ্রাম শঙ্করে আরো 1.25 কেজি জিঙ্ক মিশ্রিত করা হয়, তার মানে এই এখানে টোটাল মিশ্রণ ছিল 17.5 কেজি। এই মিশ্রণে আরো আমি 1.25 কেজি জিঙ্ক মিশাইছি, তাইলে কপার তো মিশাইনি, মিশাইছি নতুন করে, মিশাইছি কি, নতুন করে মিশাইছি জিঙ্ক। তাহলে কপার তো মিশাইনি, তো কপার যেহেতু মিশাইনি, তাহলে কপার এই পুরাতন মিক্সারে কপার যা ছিল, নতুন মিশ্রণে কপার তো তাই থাকবে, কারণ কপার তো আমি নতুন করে কপার মিশাইনি। তাহলে কপার আগে ছিল কত, এই যে 12.5, তার মানে নতুন মিশ্রণেও কপার 12.5 হবে, এটা লিখে ফেলছি। তো নতুন মিশ্রণে জিঙ্ক কত হবে, তো জিঙ্ক তো আগে থেকেই 5 কেজি ছিল, আরো এই যে আরো 1.25 কেজি জিঙ্ক মিশ্রিত করা হয়, তাহলে নতুন মিশ্রণে জিঙ্ক কত হবে, আগের 5 কেজি আর মিশাইছি 1.25 কেজি, তাহলে 5 এর সাথে 1.25 যোগ করলে, 5 এর সাথে 1 যোগ করলে 6 আর 0.25, 6.25। তাহলে নতুন মিশ্রণে কপার 12.5 আর নতুন মিশ্রণে জিঙ্ক হচ্ছে 6.25। কোশ্চেনে চাইছে এই নতুন মিশ্রণে কপার আর জিঙ্কের অনুপাত, তাহলে কপার ইস টু জিঙ্ক, কপার ইস টু জিঙ্ক কি হবে, তাহলে কপার যাবে উপরে, কপারের পরিমাণ কত, 12.5 আর জিঙ্কের পরিমাণ কত, 6.25। ঠিক আছে, এখন এখানে কাটাকাটি করতে হবে। এখন অনেকে কি করবে, দশমিক তুলে দিবে, দশমিক তুলে দিয়েও কাটাকাটি করা যাবে, সমস্যা নেই। তো দশমিকের কাটাকাটি গুণ ভাগ করার সময় কি শিখাইছিলাম, দশমিকের পরে ঘর সমান থাকতে হবে। তো দশমিকের পরে এখানে 2 ঘর, দশমিকের পরে এখানে 1 ঘর, তাহলে দশমিকের পরে উপরে ঘর কম আছে, ঘর কম থাকলে সেটা 0 দিয়ে পূরণ করতে হবে, স্মার্ট ক্যালকুলেশনে শিখাইছি। আর 6.25, এবার আপনি দশমিক তুলে দেন, দশমিক তুলে দিলে উপরের সংখ্যাটা 1250 আর নিচের সংখ্যাটা 625। এখন 625 এর নামটা পারেন, 625 দুগুণই 1250, 625 দিয়ে একবারে কাটা, 625 এর মধ্যে 625 একবার যায়, আর 625 দিয়ে 1250 কে দুইবার কাটা যায়, তাহলে উপরে 2 নিচে 1, তাহলে 2:1। এখানে কি বোঝেন নাই বলুন তো, তাহলে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, এর মানে হচ্ছে দুধ এবং পানির পার্থক্য হচ্ছে 8 লিটার। তাহলে আমি ধরলাম দুধ আছে 7x, এই যে দুধ ও পানির অনুপাত 7:3, তাহলে দুধ ধরলাম 7x আর ওয়াটার ধরলাম আছে 3x। ঠিক আছে, তাহলে কোশ্চেনে কি বলছে, দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, তার মানে মিল্ক মাইনাস ওয়াটার, এটা হচ্ছে 8 লিটার। এই যে তাহলে মিল্ক মানে কত, 7x মাইনাস ওয়াটার মানে কত, 3x ইজ ইকুয়াল টু 8। তাহলে 7x থেকে 3x দিলে 4x ইজ ইকুয়াল টু 8। তাহলে x ইকুয়াল টু কত, এই 4 গুণ আছে, এই পাশে ভাগ হবে, x এর মান 2, এই 4 দিয়ে 8 কে ভাগ করলে 2। এই x এর মান এখন বসাতে হবে কোথায়, যেহেতু বলছে তবে পানির পরিমাণ কত, তাহলে পানির পরিমাণ ধরছিলাম 3x, তাহলে এই x এর মানটা এখন এখানে বসাতে হবে। এই x এর মান এখানে 2 বসালে 2 আর 3 গুণ করলে 3 দুগুণী 6, তাহলে অতএব ওয়াটার ইজ ইকুয়াল টু 3x মানে হচ্ছে 3 গুণ 2 ইজ ইকুয়াল টু 6 লিটার। ক্লিয়ার, বোঝা গেছে? এবার বুঝছেন, এবার বুঝছেন, খুবই সিম্পল। নেক্সট, এই যে এখন আমি 3টা অঙ্ক করাবো, 3টা না 2টা দেখে নি আগে। এখন আমি 3টা অঙ্ক করাবো, এই 3টা অঙ্ক লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 0%। ঠিক আছে, তবুও আমি বুঝাবো, কনসেপ্ট ক্লিয়ার হবে।
লিখিত পরীক্ষায় ব্যাংকে বিভিন্ন সময় আসছে এই টাইপের প্রশ্নগুলো। আচ্ছা, দুটি পাত্রের প্রত্যেকটিতে 48 লিটার করে পানি মিশ্রিত দুধ আছে। তার মানে আপনার কাছে দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের প্রত্যেকটাতে 48। প্রথমে আমি মূল বিষয়টা ডিটেলস লিখে দেখাবো, যেহেতু লিখিত পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, তারপরে আমি এমসিকিউতে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা দেখাবো, যদিও এই টাইপের কোশ্চেন এমসিকিউতে তেমন একটা আসে না। দুটি পাত্রের প্রত্যেকটিতে 48 লিটার করে পানি মিশ্রিত দুধ আছে। প্রথম পাত্রে পানি ও দুধের অনুপাত 3:5, এবং দ্বিতীয় পাত্রে পানি ও দুধের অনুপাত 5:7। দুই পাত্রের পানি মিশ্রিত দুধ অন্য একটি বড় পাত্রে ঢালা হলো, নতুন পাত্রের দুধ ও পানির অনুপাত কত হবে? দেখেন, তার মানে আমি আগে একটা চিত্র দেখে চিত্র আকারে বুঝাই। এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এই পাত্রে মিল্ক ইস টু ওয়াটার, এটা কত? মিল্ক ইস টু ওয়াটার। এর মধ্যে মোট 48 লিটার মিশ্রণ আছে, পানি এবং মিল্ক সহ। এই প্রথম পাত্রে পানিও, এখানে দেখেন পানীয় দুধের অনুপাত, খেয়াল করেন পানীয় দুধের অনুপাত, খেয়াল করছেন? পানীয় দুধ, তার মানে আগে পানি, ওয়াটার ইস টু মিল্ক। পানীয় দুধের অনুপাত 3:5। আর একটা পাত্র আছে, এর মধ্যেও দুধ মিশ্রিত পানি আছে 48 লিটার। এখানেও পানি ইস টু দুধ কত? পানি ইস টু দুধ আছে 5:7। এই দুই পাত্রে যে পানি দুধ আছে সেই পানি দুধ একটা বড় পাত্রে, আমি এটাকে একটু দেখে লিখি, আগে চিত্রটা বোঝাচ্ছি, তারপর দেখেন সহজে করে দিব, সমস্যা নেই। 3:5। এই দুই পাত্রের পানি মিশ্রিত দুধ একটা বড় পাত্রের মধ্যে ঢালা হয়েছে, এই যে বড় পাত্র। মানে এখান থেকে সব এর মধ্যে ঢালা দিছে, এখান থেকে সব এর মধ্যে ঢেলে দিছে। ঢেলে দেওয়ার পরে এখানে তো এখন এই 48 লিটারও চলে আসছে, এই 48 লিটারও চলে আসছে। এখন এই নতুন মিশ্রণে কি চাইছে? দেখেন এদিকে তাকান। এই দুই পাত্রের পানি মিশ্রিত দুধ যদি একটা বড় পাত্রে ঢালা হয়, তাহলে এই বড় পাত্রে এই যে তাহলে নতুন পাত্রে দুধ ও পানির অনুপাত। এবার কিন্তু নতুন পাত্রে কিন্তু পানি ইস টু দুধ চাই নেই, এই নতুন পাত্রে চাইছে মিল্ক ইস টু ওয়াটার, মানে আগে মিল্ক পরে ওয়াটার। কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাকে বলেন, তাহলে তো আমাকে এখন কি করতে হবে? এই প্রথম পাত্রটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে প্রথম পাত্রে যে 48 লিটার দুধ মিশ্রিত পানি আছে, এর মধ্যে কতটুক দুধ কতটুক পানি আছে সেটা বের করব। দ্বিতীয় পাত্রের মধ্যে যে 48 লিটার পানি মিশ্রিত দুধ আছে, এর মধ্যে কতটুক দুধ কতটুক পানি আছে সেটা বের করে ফেলবো। এখন এই দুই পাত্রের সবকিছু যেহেতু এর মধ্যে ঢুকে গেছে, তাহলে এই পাত্রের দুধ আর এই পাত্রের দুধ এর মধ্যে যায় মোট কত দুধ হয়েছে সেটা পাবো। এই পাত্রের পানি আর এই পাত্রের পানি মিলে মোট কত পানি হয়েছে সেটা পাবো। সেই পানি আর দুধ থেকে অনুপাত বের করে ফেলবো। বুঝছেন? খুবই সহজ। এবার দেখেন, আমি এটা মুছে দিই, চিত্রটা মুছে দিই। দেখেন, তাহলে প্রথম পাত্র, এবং আমি পরে দেখাবো যে কিভাবে এমসিকিউতেও যদি আসে কিভাবে তাড়াতাড়ি করতে পারবেন। তাহলে প্রথম পাত্রটা অ্যানালাইসিস করব। আমাকে বলেন প্রথম পাত্রে ওয়াটার ইস টু মিল্ক, ওয়াটার ইস টু মিল্ক কত? এই যে 3:5। তাহলে এখানে ওয়াটার কতটুকু আছে? তাহলে যেহেতু ওয়াটার বের করবেন, যেটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে ওয়াটারের অনুপাত 3, এই 3 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, যে 5 আর 3 যোগ করলে 8, ইন্টু এই ওয়াটার আর মিল্ক মিলে মোট পরিমাণ কত? 48 লিটার। দুইটা পাত্রের প্রত্যেকটাতে 48 লিটার, 48 দিয়ে গুণ, এই 8 দিয়ে এটা যাবে 6 বার, 6 আর 3 গুণ করলে 3 6 18 লিটার। তাহলে ওয়াটার আছে প্রথম পাত্রে, ওয়াটার 18 লিটার। তাহলে মিল্ক কত? টোটাল অ্যামাউন্ট কত? টোটাল অ্যামাউন্ট এই যে 48 লিটার, তাহলে 48 লিটার থেকে এই 18 লিটার বাদ দিলে 30 লিটার। তাহলে প্রথম পাত্র অ্যানালাইসিস করে কতটুকু ওয়াটার ছিল কতটুকু মিল্ক ছিল বের করে ফেলছি। এবার দ্বিতীয় পাত্রে ওয়াটার ইস টু মিল্ক কত? ওয়াটার ইস টু মিল্ক, এই যে দ্বিতীয় পাত্রে পানি ও দুধের অনুপাত 5:7, তার মানে এটা হচ্ছে 5:7। তার মানে এখানে ওয়াটার কত আছে? ওয়াটার বের করবো, তাহলে ওয়াটারের অনুপাত 5 যাবে উপরে, নিচে কি অনুপাতের যোগফল, যে 5 আর 7 12, ইন্টু এই ওয়াটার আর মিল্ক মিলে দ্বিতীয় পাত্রে ওয়াটার মিল্ক মিলে 48 লিটার, কারণ দুইটা পাত্রের প্রত্যেকটাতে 48 লিটার আছে, এই জন্য 48 দিয়ে গুণ, তাই না? তাই 12 দিয়ে 48 যাবে 4 বার, 4 আর 5 গুণ করলে 20। তাহলে ওয়াটার 20 লিটার। তাহলে মিল্ক কত? তাহলে মোট 48 লিটার থেকে এই 20 লিটার বাদ দেন, তাহলে 28 লিটার হচ্ছে মিল্ক। তাহলে এই যে প্রথম পাত্র অ্যানালাইসিস করে প্রথম পাত্রের মধ্যে 48 লিটারের মধ্যে কতটুকু দুধ কতটুকু পানি বের করে ফেলছি। দ্বিতীয় পাত্রটা অ্যানালাইসিস করে দ্বিতীয় পাত্রে যে 48 লিটার ছিল তার মধ্যে কতটুকু দুধ কতটুকু পানি আছে বের করে ফেলছি।
এইবার নতুন পাত্র, নতুন পাত্রে মিল্ক কত? এখন আমাকে বলেন নতুন পাত্রের মিল্ক কোত্থেকে আসছে? এই নতুন পাত্রের মিল্ক আসছে প্রথম পাত্র থেকে, দ্বিতীয় পাত্র থেকে। তাহলে নতুন পাত্রের মিল্কের পরিমাণ কত হবে? এই প্রথম পাত্রের মিল্ক আর এই দ্বিতীয় পাত্রের মিল্ক, এই দুটা যুক্ত করতে হবে। কারণ এই প্রথম পাত্রের সব এর মধ্যে ঢেলে দিছে, দ্বিতীয় পাত্রেরও সব এর মধ্যে ঢেলে দিছে। তাহলে প্রথম পাত্রের মিল্ক আর দ্বিতীয় পাত্রের মিল্ক এখানে এসে মোট হয়ে গেছে। তাহলে নতুন যে বড় পাত্র সেখানে মিল্কের পরিমাণ হবে প্রথম পাত্রের মিল্ক 30 লিটার প্লাস দ্বিতীয় পাত্রের মিল্ক কত 28 লিটার। তাহলে 30 আর 28 কত 58 লিটার। তাহলে নতুন পাত্রের ওয়াটার কত হবে? নতুন পাত্রের ওয়াটার কেমনে আসছে? প্রথম পাত্র থেকে আসছে, দ্বিতীয় পাত্র থেকে আসছে। তাহলে নতুন পাত্রের ওয়াটার হবে এই 18 লিটার আর এই যে 20 লিটার, তার মানে হচ্ছে 18 যোগ 20 ইজ ইকুয়াল টু 38 লিটার। এই যে নতুন পাত্রে মিল্ক 58 লিটার, ওয়াটার হচ্ছে 38 লিটার। অঙ্কে চাইছে নতুন পাত্রে দুধ এবং পানির অনুপাত কত। তাহলে নতুন পাত্রে দুধ ও পানি, নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার, খেয়াল করেন মিল্ক ইস টু ওয়াটার ইজ ইকুয়াল টু, তাহলে মিল্ক যাবে উপরে, মিল্ক মানে 58 আর ওয়াটার মানে কত 38। 2 দিয়ে কাটা যায়, অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাহলে 2 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 29 দুগুণে 18, তাহলে 29/19 মানে 29:19। এই যে 29:19, এই যে এ নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? অঙ্ক কি কঠিন? কঠিন না, বড় স্টেপ, বড়। এই জন্য লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অনেকগুলা স্টেপ, এই জন্য এটা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন এটা যদি প্রিলিতে আসে তাহলে কি করা যাবে না? করা যাবে, অবশ্যই করা যাবে, এবং 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই হবে। দেখেন কিভাবে আমি দেখাচ্ছি। কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে এইসব অঙ্ক করে যেতে হবে। যদি করে যান তাহলে আপনি করে আসতে পারবেন। ঠিক আছে? হয়েছে এটা? তাহলে এবার আমি মুছে দিচ্ছি। দেখেন প্রিলিতে যদি সত্যি এই অঙ্ক চলে আসে তাহলে কি করবেন? প্রিলিতে যদি সত্যিই চলে আসে, আপনি আগে থেকেই জানেন যেখানে 2টা পাত্র আছে, খেয়াল করেন প্লিজ, 2টা পাত্র আছে, এই 2টা পাত্রের দুধ মিশ্রিত পানি নতুন একটা পাত্রে ঢেলে দিছেন। তাহলে নতুন পাত্রে, এদিকে তাকান একবারে, নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার, তাই তো? তাহলে নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার, খেয়াল করেন নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার বের করবেন। তাহলে নতুন পাত্রের মিল্ক কোত্থেকে আসলো? প্রথম পাত্রের মিল্ক প্লাস দ্বিতীয় পাত্রের মিল্ক। নতুন পাত্রের ওয়াটার কোত্থেকে আসছে? প্রথম পাত্রের ওয়াটার প্লাস দ্বিতীয় পাত্রের ওয়াটার। এই তো, এটা একবারে করে ফেলবো। এখন প্রশ্ন হলো, এদিকে তাকান প্লিজ, প্রথম পাত্রের মিল্ক কেমনে পাবেন? প্রথম পাত্রের মিল্কের মান বের করতে হলে যার মান বের করবেন সেই অনুপাত উপরে। এই যে প্রথম পাত্রে পানি ও দুধের অনুপাত 3:5, তার মানে দুধ আছে, দুধ কিন্তু পরেরটা। এই যে দেখেন পানি ও দুধ, মানে প্রথমটা পানি বোঝাচ্ছে, পরেরটা দুধ বোঝাচ্ছে। তার মানে আপনি যখন দুধের পরিমাণ বের করবেন, তার মানে 5 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 3 8 ইন্টু প্রথম পাত্রে মোট পরিমাণ 48 লিটার। এই যে প্রথম পাত্রে দুধের পরিমাণ বের করে ফেললাম, প্লাস দ্বিতীয় পাত্রের দুধ কতটুক? দ্বিতীয় পাত্রে পানি ও দুধের অনুপাত 5:7, তার মানে দুধের মান বের করলে দুধের অনুপাত 7 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 7 যোগ করলে কত 12 ইন্টু দ্বিতীয় পাত্রের মোট পরিমাণ কিন্তু 48 লিটার ছিল। ব্যাস, তাহলে দেখেন উপরে কিন্তু দুধ, আর উপরে প্রথম পাত্রের দুধ, দ্বিতীয় পাত্রের দুধ বের করে ফেলছি। এবার নিচে কি আসবে? ওয়াটার। তাহলে প্রথম পাত্রের ওয়াটার কত? এই যে পানির অনুপাত হচ্ছে 3, তাহলে 3 যাবে উপরে, নিচে কত? অনুপাতের যোগফল 5 আর 3 8 ইন্টু মোট পরিমাণ কত ছিল? 48 লিটার। দ্বিতীয় পাত্রের পানি কেমনে বের করবেন? এই যে পানির অনুপাত প্রথমটা, এই যে 5 যাবে উপরে, নিচে 5 আর 7 যোগ করলে কত? 12 ইন্টু দ্বিতীয় পাত্রের মোট পরিমাণ কত? 48 লিটার। এবার কাটাকাটি করে যোগ, এই 8 দিয়ে এটা যাবে 6 বার, এই 12 দিয়ে এটা যাবে 4 বার, এই 8 দিয়ে এটা যাবে 6 বার, এই 12 দিয়ে এটা যাবে 4 বার। দেখেন 4 5 5 6 কত? 30 প্লাস 4 7 28 ডিভাইডেড বাই 3 6 18 প্লাস 4 5 20, 30 আর 28 কত হয়? 58, আর 20 আর 18 কত? 38। 2 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 29 দুগুণে 58, 29/19 মানে 29:19। এটা কঠিন? এই যে এই এক লাইনে কখন করতে পারবেন? যখন আপনি মূল ব্যাপারটা বুঝবেন তখন। হ্যাঁ অবশ্যই লিখিত পরীক্ষাতেও WM এগুলো ব্যবহার করা যাবে, কিন্তু বলতে হবে যে ধরি ওয়াটার হচ্ছে পানি ইকুয়াল টু W এবং দুধ ইজ ইকুয়াল টু হচ্ছে M, এটা ধরে তারপর আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই।
ওকে, নেক্সট দেখেন, নেক্সট কোশ্চেনটা আরেকটু অ্যাডভান্সড, আগে যেটা করালাম সেই কোশ্চেনের মতোই কিন্তু একটু অ্যাডভান্স। খেয়াল করেন বিষয়টা কি, সমান আয়তন বিশিষ্ট দুটি পাত্রে পানি মিশ্রিত দুধ আছে। আগের কোশ্চেনে আয়তনের পরিমাণটা দেওয়া ছিল ওই যে 48 লিটার, দুইটা পাত্রের প্রত্যেকটাতে 48 লিটার করে দুধ মিশ্রিত পানি আছে। হ্যাঁ, আর এখানে বলছে সমান আয়তন বিশিষ্ট দুটি পাত্রে দুধ মিশ্রিত পানি আছে। তার মানে এবার বলছে সমান আয়তন বিশিষ্ট, তার মানে প্রত্যেক পাত্রের মধ্যে যে আগের অঙ্কে বলছিল যে প্রত্যেক পাত্রে 48 লিটার আছে, এখানে 48 লিটার না বলে বলতেছে দুইটা আয়তনের পাত্রের আয়তন সমান। তাহলে এই দুই পাত্রের মধ্যে মোট কত, মানে প্রত্যেক পাত্রে, এই প্রত্যেক পাত্রে কত লিটার আছে কি ধরবেন বলেন? আগের অঙ্কে বলছিল যে এই প্রত্যেক পাত্রে আছে 48 লিটার, এবারও দুইটা পাত্র, কিন্তু কোন পাত্রে কতটুকু আছে সেটা বলা নাই। তাহলে কত ধরবেন? ধরবেন প্রত্যেক পাত্রে, যেহেতু সমান আয়তন তাহলে ধরবেন প্রত্যেক পাত্রে আছে 100 লিটার করে। এটাও ধরতে পারেন যে ধরি প্রত্যেক পাত্রে দুধ মিশ্রিত পানি আছে 100 লিটার, অথবা আপনি ধরতে পারেন যে প্রত্যেক পাত্রে x লিটার দুধ মিশ্রিত পানি আছে। যেহেতু এখানে বলা নাই, x ধরাই শ্রেয়। ঠিক আছে, এবার কি বলছে, প্রথম পাত্রে দুধ ও পানির অনুপাত 27:3। এবার প্রথমে দুধ আছে, তাহলে প্রথম মানটা দুধের, এবং দ্বিতীয় পাত্রে দুধ ও পানির অনুপাত 5:3। মিশ্রণ দ্বয়কে নতুন একটি পাত্রে মিশালে দুধ ও পানির অনুপাত কত হবে? ওকে, ফাইন। তাহলে দেখেন, প্রথম পাত্র ধরি প্রতিটি পাত্রে দুধ মিশ্রিত পানি আছে ইজ ইকুয়াল টু x লিটার। এখন প্রথম পাত্র খেয়াল করেন, এখন প্রথম পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কত? এই যে দেখেন, প্রথম পাত্রে দুধ ও পানির অনুপাত 7:3, তাহলে 7:3। তাহলে এখানে মিল্ক কতটুকু আছে? মিল্ক যারটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে মিল্কের অনুপাত এখানে 7, তাহলে 7 উপরে, নিচে অনুপাতের যোগফল 7 আর 3 10 ইন্টু এই মিল্ক আর ওয়াটার মিলে মোট পরিমাণ, প্রত্যেক পাত্রে মিল্ক আর ওয়াটার মিলে মোট পরিমাণ এই যে x লিটার ধরে নিছি। তার মানে এখানে x দিয়ে গুণ হবে, যেমন আগের অঙ্কে 48 দিয়ে গুণ হয়েছিল। তাহলে এই x আসলে কার সাথে গুণ? এটা কিন্তু নিচে না, মনে রাখবেন। এরকম কোন একটা ভগ্নাংশের সাথে যদি কোনো কিছু বাইরে গুণ থাকে তখন এর নিচে মনে মনে 1 ধরতে হয়। তার মানে আসলে x আসলে 7 এর সাথে গুণ আছে, তাহলে 7 এর সাথে x গুণ করলে 7x, 10 এর সাথে 1 গুণ করলে 10 মনে মনে। তাহলে x আসলে উপরে 7 এর সাথে গুণ, তাহলে 7x/10, বুঝছেন কিনা বলেন? তাহলে এখন এখানে পানি কত? তাহলে যার অনুপাত বের করবেন সেটা যাবে উপরে। তাহলে এখানে পানির পরিমাণ কত? পানির অনুপাত কত? পানির অনুপাত 3, তাহলে 3 যাবে উপরে। নিচে কি? নিচে হচ্ছে অনুপাতের যোগফল 7 আর 3 10 ইন্টু এই পানি আর দুধ মিলে মোট পরিমাণ কত? প্রত্যেক পাত্রে x, তাহলে x দিয়ে গুণ, এই 3 দিয়ে x দিয়ে গুণ করে 3x ডিভাইডেড বাই 10। ব্যাস, আমরা প্রথম পাত্র অ্যানালাইসিস করে কতটুকু দুধ আছে কতটুকু পানি আছে বের করে ফেলছি। এবার দ্বিতীয় পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কত? দ্বিতীয় পাত্রে দুধ ও পানির অনুপাত 5:3, তাহলে 5:3। তাহলে এখানে মিল্ক কতটুকু আছে? তাহলে মিল্ক বের করবো, তার মানে এই 5 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 3 8 ইন্টু মোট পরিমাণ। দ্বিতীয় পাত্রে মিল্ক আর ওয়াটার মিলে মোট পরিমাণ কিন্তু x লিটার, কারণ প্রত্যেকটা পাত্রের আয়তন সমান। তার মানে এখানে x গুণ করলে 3x ডিভাইডেড বাই 8। এই দ্বিতীয় পাত্রে ওয়াটার কত? ওয়াটার বের করবো, তার মানে ওয়াটারের অনুপাত উপরে, ওয়াটারের অনুপাত কত? 3, তাহলে 3 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 3 8 ইন্টু মোট পরিমাণ কত? x গুণ করলে এই x আর 3 গুণ করলে 3x আর নিচে হচ্ছে 8। ব্যাস, তার মানে আমি দ্বিতীয় পাত্র অ্যানালাইসিস করে কতটুক মিল্ক আছে কতটুক ওয়াটার আছে বের করে ফেললাম। এবার নতুন পাত্রের মধ্যে কি করছি? নতুন পাত্রের মধ্যে এই প্রথম পাত্রের সব ঢেলে দিছি, দ্বিতীয় পাত্রের সব ঢেলে দিছি। তাহলে নতুন পাত্রের মধ্যে মিল্ক কোত্থেকে আসছে? নতুন পাত্রের মধ্যে মিল্ক প্রথম পাত্র থেকে আসছে, দ্বিতীয় পাত্র থেকে আসছে। তাহলে নতুন পাত্রের মিল্ক কত হবে? প্রথম পাত্রের মিল্ক যোগ দ্বিতীয় পাত্রের মিল্ক। তাহলে নতুন পাত্রের মিল্ক হবে 7x/10 প্লাস 3x/8। লসাগু কত? এই 8 আর 20 লসাগু হচ্ছে 40। 4 10 40 আছে, 40কে 10 দিয়ে ভাগ করলে 4, সেই 4কে 7 দিয়ে গুণ করলে 28, তার মানে 28x প্লাস এই 40কে 8 দিয়ে ভাগ করলে 5, সেই 5কে 3 দিয়ে গুণ করলে 3 5 15x। তো 28 আর 15 যোগ করলে কত হয়? 43 নাকি কত?
43 কেন? সেভেন এক্স বাই 10। ও এখানে 3 কেন দিছি, এখানে 5 হবে, আমার ভুল হয়েছে, সরি, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, মিল্কের পরিমাণ বের করবো, তাহলে মিল্কের অনুপাত 5, তাই এখানে যাবে 5। হ্যাঁ, তাই এখানে 5x বাই 8, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তাহলে এখানে হবে 5x বাই 8। এই যে প্রথম পাত্রের মিল্ক 7x বাই 10, দ্বিতীয় পাত্রের মিল্ক 5x বাই 8। তো 40, 8 দিয়ে এটাকে ভাগ করলে 5, 5 5 25x। এই 25 আর 28 হচ্ছে 53। 53x ডিভাইডেড বাই 40, এটা হচ্ছে মিল্ক, বের করে ফেললাম। নতুন পাত্রে ওয়াটার করতে হবে। নতুন পাত্রের ওয়াটার কেমনে আসছে? এই প্রথম পাত্রের ওয়াটার যোগ দ্বিতীয় পাত্রের ওয়াটার, তাহলে 3x বাই 10 ডিভাইডেড বাই 3x বাই 8, তাহলে 3x ডিভাইডেড বাই 10 প্লাস 3x ডিভাইডেড বাই 8, লসাগু কত? 40। তো 40 দিয়ে এটাকে 4 বার, 3 4 12x। 40 দিয়ে এটা যাবে 5 বার, 3 5 15x, তাহলে 12 আর 15 কত হয়? 27। তাহলে 27x ডিভাইডেড বাই 40। তাহলে এই যে নতুন পাত্রে মিল্ক পেয়ে গেছি, নতুন পাত্রে ওয়াটার পেয়ে গেছি। কোশ্চেনে কি চাইছে? নতুন পাত্রে মিশালে নতুন পাত্রে দুধ ও পানির অনুপাত কত হবে। তাহলে নতুন পাত্রে দুধ ও পানির অনুপাত অর্থাৎ মিল্ক ইস টু ওয়াটার, তাহলে মিল্ক এইটা, ওয়াটার এইটা। ক্লিয়ার? আমি এগুলো একটু মুছে দিই। তাহলে নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার ইজ ইকুয়াল টু কত হবে? এই যে নতুন পাত্রে মিল্ক হচ্ছে 53x বাই 40, আর ওয়াটার কত? নতুন পাত্রে ওয়াটার হচ্ছে 27x বাই 40, 27x বাই 40। তাহলে 53x ডিভাইড বাই 40 ইন্টু এই 40 চলে যাবে উপরে, নিচে 27x, 40 40 কাটা, এই x x কাটা, উপরে 53, নিচে হচ্ছে 27, তাহলে 53 ইস টু 27, 53 ইস টু 27। হ্যাঁ, আপনার কি এই আপনাদের কত আসছে? 53 ইস টু 27, ঠিক আছে? 53 ইস টু 27, ক্লিয়ার? কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক করে দিছি, পরে ঠিক করে দিছি। অঙ্কটা বুঝছেন কিনা বলেন তো প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। কোশ্চেনটা বুঝছেন, মানে সলিউশনটা বুঝছেন? এগুলা প্রিলিতে আসবে না, আবার বলছি, প্রিলিতে আসবে না, এসব টেনশন করার দরকার নেই। লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লিখিতর কনসেপ্ট আমি বলছি না 60%-এর মতো আপনাকে প্রিলিমিনারি কোর্সে কভার করে দিব লিখিত, এই জন্য এই টাইপের কোশ্চেনগুলো করা। আর এইগুলো করলে আপনার মাথা, ব্রেন শার্প হবে, হ্যাঁ, ক্লিয়ার হবে। বুঝছেন? এটা বুঝলে পরবর্তী কোশ্চেনে যাব। একটু রেসপন্স করতে হবে। এখন অনেকে বলে যে ভাই এটা যদি প্রিলিতে আসে, প্রথম কথা হচ্ছে এই অঙ্ক প্রিলিতে আসার সম্ভাবনা প্রায় 0%। তারপরে যদি প্রিলিতে আসে তাহলে কি করবেন? তাহলে আপনি এক লাইনে করে ফেলবেন, যেমন আগের অঙ্কটা এক লাইনে করলাম। এই যে আগের অঙ্কটা এক লাইনে করছি না, বইয়ে কিন্তু এই কোশ্চেনের উত্তর ভুল আছে, নান হবে। দেখেন আগের অঙ্কটা এক লাইনে করছিলাম না, তাহলে আপনি তো সমান আয়তন বিশিষ্ট, তাহলে মনে মনে ধরেই নিবেন যে প্রত্যেক পাত্রে x লিটার করে পানি মিশ্রিত দুধ আছে। তাহলে ওই দুই পাত্রের পানি মিশ্রিত দুধ যখন একটা নতুন পাত্রে ঢেলে দিচ্ছেন, তাহলে নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কেমনে পাবেন? নতুন পাত্রের মিল্ক কেমনে আসছে? প্রথম পাত্রের মিল্ক প্লাস দ্বিতীয় পাত্রের মিল্ক। নতুন পাত্রের ওয়াটার কেমনে আসছে? প্রথম পাত্রের ওয়াটার প্লাস দ্বিতীয় পাত্রের ওয়াটার। তাহলে নতুন পাত্রের মিল্ক কেমনে পাবেন? প্রথম পাত্রের মিল্ক বের করবেন কিভাবে পাবেন? প্রথম পাত্রের দুধ ও পানির অনুপাত হচ্ছে 7:3, তাহলে প্রথম পাত্রের দুধ যখন বের করবেন তাহলে এই 7 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 7 আর 3 10, ইন্টু প্রথম পাত্রে দুধ পানি মিলিয়ে মোট পরিমাণ কত? x লিটার। কারণ এখানে তো বলা নাই যে আসলে প্রত্যেক পাত্রে কতটুকু আছে, শুধু বলছে প্রত্যেক পাত্রে আয়তন সমান। তো যেহেতু সমান আয়তন, তাহলে প্রত্যেকটা পাত্রে x লিটার করে দুধ মিশ্রিত পানি ছিল ধরে নিছি, ব্যাস প্রথম পাত্রের দুধ বের করে ফেলছি। এবার দ্বিতীয় পাত্রের দুধ কেমনে বের করবেন? তাহলে দ্বিতীয় পাত্রের দুধ পানির অনুপাত 5:3, তাহলে এই 5 দুধের অনুপাত যেহেতু দুধের মান যেহেতু বের করবো, তাহলে 5 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 3 8, ইন্টু মোট পরিমাণ হচ্ছে x, ব্যাস। তাহলে উপরে প্রথম পাত্রের দুধ দ্বিতীয় পাত্রের দুধ বের করে ফেলছি। এবার
প্রথম পাত্রের পানি কেমনে বের করবেন? এই যে প্রথম পাত্রের পানির অনুপাত 3, তাহলে 3 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 7 আর 3 10 ইন্টু প্রথম পাত্রে পানি মিলেছিল x লিটার, প্লাস দ্বিতীয় পাত্রের পানি কেমনে বের করবেন? দ্বিতীয় পাত্রের পানির অনুপাত 3, এটা যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 3 8 ইন্টু মোট পরিমাণ কত x লিটার। ওকে, আচ্ছা এবার লসাগু। এই 8 আর 10 লসাগু হচ্ছে 40। এই 40-কে 10 দিয়ে ভাগলে 4, 4 দিয়ে 7-কে গুণ করলে 4 সাথে 28, তার সাথে x গুণ 28x, প্লাস 8 দিয়ে 40-কে ভাগলে 5, 5 দিয়ে 5-কে গুণ করলে 25, 25x। দেখেন এই 10 আর এই 8-এর লসাগু হচ্ছে 40। এই 40-কে 10 দিয়ে ভাগলে 4, 4-কে 3 দিয়ে গুণ করলে 12, 3 4 12x, প্লাস এই 40-কে 8 দিয়ে ভাগ করলে 5, 5-কে 3 দিয়ে গুণ করলে 3 5 15x ইজ ইকুয়াল টু, দেখেন তাহলে উপরে 28x আর 25x কত? 53x। একবারে করে দিই, তাহলে 53x ডিভাইডেড বাই কত? 40। এবার এই জিনিসটা তো গুণ করে উল্টে যাবে, তাহলে গুণ করলে এই 40 চলে যাবে উপরে, নিচে কত? 12x আর 15x 27x। এই 40 40 কাটা, x x কাটা, 53 বাই 27 মানে 53:27। কঠিন? কঠিন না, বুঝলে পরে আপনি এই লাইনটা শর্টে করতে পারবেন, কিন্তু আপনি যদি কনসেপ্টটি না বোঝেন তখন তো বিপদ। নেক্সট দেখেন, দুটি পাত্রের আয়তনের অনুপাত 2:3। গুড, ভেরি গুড। ওকে, কি বলছে? দুটি পাত্রের আয়তনের অনুপাত 2:3। তার মানে আগে যে কোশ্চেনগুলো সলভ করলাম সেখানে পাত্র দুইটার আয়তন সমান ছিল, মানে প্রত্যেক পাত্রে সমপরিমাণ মানে দুধ মিশ্রিত পানি ধরতো, কিন্তু এবার পাত্রের আয়তন সেম, সরি আলাদা, মানে একটা পাত্র ছোট একটা পাত্র বড়, এই পাত্রের অনুপাতে আয়তনের অনুপাত দেওয়া আছে। তার মানে এইবার ধরতে হবে যে প্রথম পাত্রের আয়তন হচ্ছে 2 অনুপাত, দ্বিতীয় পাত্রের আয়তন হচ্ছে 3 অনুপাত। তা অনুপাতের সাথে একটা জিনিস গুণ আকারে ধরে নিতে হয়, সেটা x। তাহলে ধরবেন যে ধরি প্রথম পাত্রের আয়তন হচ্ছে 2x আর দ্বিতীয় পাত্রের আয়তন হচ্ছে 3x। তা কোনো কিছুর আয়তন 10 লিটার মানে তার মধ্যে 10 লিটার জিনিস ধরবে, কোনো কিছুর আয়তন 50 লিটার মানে তার মধ্যে 50 লিটার জিনিস ধরবে, বুঝতে পারছেন? তাহলে প্রথম পাত্রের আয়তন 2x, তার মানে প্রথম পাত্রে 2x লিটার পানি মিশ্রিত দুধ আছে। দ্বিতীয় পাত্রের আয়তন 3x, তার মানে দ্বিতীয় পাত্রে 3x লিটার পানি মিশ্রিত দুধ আছে। বোঝা গেছে ব্যাপারটা? এবার আয়তনের অনুপাত যেহেতু আলাদা দেওয়া আছে, তাহলে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের আয়তনের অনুপাত 2:3। অতএব বলবেন যে ধরি প্রথম পাত্রের মধ্যে দুধ মিশ্রিত পানি থাকবে 2x লিটার, এই যে আয়তনের সাথে x গুণ করতে হবে। দ্বিতীয় পাত্রে পানি মিশ্রিত দুধ থাকবে 3x লিটার। ব্যাস, এবার আগের মতো। এবার প্রথম পাত্রের মধ্যে যে 2x লিটার পানি মিশ্রিত দুধ আছে তার মধ্যে কতটুকু পানি আছে, কতটুকু দুধ আছে সেটা বের করতে হবে। দ্বিতীয় পাত্রের মধ্যে যে 3x লিটার পানি মিশ্রিত দুধ আছে তার মধ্যে কতটুকু পানি আছে, কতটুকু দুধ আছে সেটা বের করতে হবে। তারপরে নতুন পাত্রে কি চাইছে? দুধ ইস টু মিল্ক ইস টু ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটার মানে কি? প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের মিল্ক যোগ করতে হবে, ওয়াটার প্রথম পাত্রের ওয়াটার এবং দ্বিতীয় পাত্রের ওয়াটার যোগ করতে হবে। আপনারা কি এটা পারবেন না? এটা কি পারবেন? এটা যদি পারেন আমি হোমওয়ার্ক দিব, আমি উত্তর বলে দিচ্ছি। এটা কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার হচ্ছে 58, তাই না? হ্যাঁ 58, 58 হচ্ছে এ নাম্বার অপশন। 58, 18:19 কত আছে দেখিনি, 17:18। আটান্ন নম্বরের উত্তর 17:18, তো সি নাম্বার অপশন। 58 এ, আচ্ছা 58 সি আছে, ঠিক আছে 58 সি উত্তর হচ্ছে সি, উত্তর হচ্ছে সি। আপনারা এটা নিজেরা করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তবু আমি কালকে ক্লাসে শুরুতে এটা সলভ করেই শুরু করব, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ পারবেন, পারা উচিত। আগের অঙ্কগুলোতে দুইটা পাত্রের প্রত্যেকের আয়তন সমান ছিল, তার মানে প্রত্যেকটা পাত্রে সমান সমান পরিমাণ ছিল, কিন্তু এখানে পাত্রের আয়তনের ভিন্নতা আছে, তার মানে পাত্রের আয়তন 2:3 দিয়ে আছে। তাহলে প্রথম পাত্রে অনুপাতের সাথে কিছু একটা গুণ ধরে নিতে হয় না? তাহলে প্রথম পাত্রে আছে 2x লিটার,
দ্বিতীয় পাত্রে আছে 3x লিটার। এখন এই 2x লিটারের মধ্যে কতটুক দুধ আছে, কতটুক পানি আছে সেটা বের করতে হবে এই যে অনুপাত থেকে। এই যে 4 প্রথম পাত্রে 2 অনুপাত, হ্যাঁ। তারপরে 3x লিটারের মধ্যে কতটুক দুধ আছে, কতটুক পানি আছে সেটা বের করতে হবে। তারপরে নতুন পাত্রে 2 পানি কেমনে, নতুন পাত্রের দুধ মানে প্রথম পাত্রের দুধ, দ্বিতীয় পাত্রের দুধ যোগ করতে হবে। পানি কেমনে পাবেন, প্রথম পাত্রের পানি দ্বিতীয় পাত্রের পানি যোগ করে ভাগ করতে হবে। তো ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমি কালকে এখান থেকে শুরু করব, সমস্যা নেই। আর আমি আবার বলছি, অঙ্ক কঠিন না, অঙ্কটা বারবার চর্চা করতে করতে একসময় মানুষের আত্মস্থ হয়। একবার করার পরেই আপনি সব পারবেন, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, আমি মানে মানুষকে আমি কখনো মানে দিবা স্বপ্ন দেখাই না, মিথ্যা স্বপ্ন দেখাই না। কষ্ট করেই আপনাকে এই জিনিসটা রপ্ত করতে হবে, এটাই স্বাভাবিক। অঙ্ক কোনো সহজ জিনিস না, এটা এত সহজ না যে আমি একবার দেখলাম হয়ে গেল, এলাম দেখলাম জয় করলাম, এরকম কিছু না। আপনাকে বারবার প্র্যাকটিস করতে 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 একসময় আপনি পারফেক্ট হবেন। তবে লেগে থাকলে, আপনি যদি আমার সাথে লেগে থাকেন, আমার গাইডলাইন অনুসরণ করেন, আমি বললাম গণিত হবে আপনার প্রিয় সাবজেক্ট, আমি আপনার সাথে থাকবো। আপনি আমার সাথে থাকতে পারবেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।